Yes, good morning. Again, good morning to you. আচ্ছা, আমরা এই নতুন স্লাইডে কোশ্চেন শেষ করি, তারপরে যেটা আছে কতদিনে কয়েকটা কোশ্চেন বাকি ছিল ওটা আমরা পরে আলোচনা করব। হোয়াট আর দ্য কজেস অফ অ্যাডিনামিক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন? ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের এই কোশ্চেনটা রিটেনে প্রতি বছর এই কোশ্চেনটা আসে, প্রতি বছর, সেটা রেগুলারই হোক আর সাপ্লিমেন্টারি হোক, প্রতি বছরই অ্যাডিনামিক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কজগুলি আসে। তো এটা আলোচনার আগে আমরা একটু সিম্পল আলোচনায় যাই। হোয়াট ইজ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন? হোয়াট আর দ্য টাইপস অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন? হোয়াট ইজ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন? ছোট ছোট কোশ্চেন অনেক সময় বিব্রত হতে হয় যদি প্রস্তুতি না থাকে। এটা হচ্ছে ফেলিওর অফ অনওয়ার্ড প্রপাগেশন থ্রু দ্য লুমেন অফ দ্য ইন্টেস্টাইন, বা obstruction to the onward flow of the intestine, যেভাবেই না বলো, যেভাবেই বলো না কেন, খুব সিম্পল কথা, এটা একটা তৈরি করে কথা, এটা আরবিটারি একটাই ডেফিনেশন। অবস্ট্রাকশন টু দ্য অনওয়ার্ড ফ্লো অফ গার্ড বা অনওয়ার্ড ফ্লো অফ ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ইন্টেস্টাইনের মধ্যে অনওয়ার্ড ফ্লো ব্লক হতে হবে, ইন্টেস্টাইনের মধ্যে, স্মল ইন্টেস্টাইন অথবা লার্জ ইন্টেস্টাইন। স্টোমাকের মধ্যে যদি আউটলেটে যদি অবস্ট্রাকশন হয়, এটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হবে, কিন্তু এটা কিন্তু ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হবে না। পরীক্ষার সময় প্রায় এই ভুলটা তোমরা করো। তোমাদের জিজ্ঞাসা করলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কজ বলো, আর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কজের মধ্যে একটা বলো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। ইট ইজ নট কারেক্ট, ইন্টেস্টাইনের মধ্যে হতে হবে। তাহলে অবস্ট্রাকশন টু দ্য অনওয়ার্ড ফ্লো অফ ইন্টেস্টাইন, এটা কিভাবে হতে পারে? টাইপস অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। টাইপস অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আমরা দুই ভাগে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের টাইপিং করি, মানে দুই ভাগে ভাগ করি, দুইভাবে না, দুই ভাগে ভাগ করি। একটা ডিনামিক, মেকানিক্যাল আর নন প্যারালাইটিক, তিনটা নাম। ডিনামিক, মেকানিক্যাল আর নন প্যারালাইটিক একই জিনিস, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। আর একটা হলো উল্টা, অ্যাডিনামিক, নন মেকানিক্যাল আর প্যারালাইটিক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। যে কোনো টার্মটাই তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে। আবার এটা শুনে নাও, ডিনামিক, মেকানিক্যাল আর নন প্যারালাইটিক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। আর একটা হচ্ছে অ্যাডিনামিক, নন মেকানিক্যাল আর প্যারালাইটিক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তাহলে আমরা ইউজুয়ালি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বলতে ফ্রিকুয়েন্টলি যেটা বলি সেটা হচ্ছে ডিনামিক, মেকানিক্যাল আর নন প্যারালাইটিক, এটাকে আমরা ইউজুয়ালি বলি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের যে কজগুলো বলি। এটা যখন তোমরা বলবা, এই কজটা যদি জিজ্ঞাসা করা হয়, কজেস অফ মেকানিক্যাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা ডিনামিক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যদি জিজ্ঞাসা করা হয়, তখন তোমরা সব ইউজুয়ালি টিচাররা যা শুনতে চায় তোমরা একটা সুন্দর করে গুছিয়ে বলো। যদি আইদার ডিকটেট না করা হয়, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় কমনেস্ট কজ বলো, ওয়ার্ডে কয়টা রুগী কী অবস্ট্রাকশন দেখছো সেটা বলো, অথবা নির্দিষ্ট বয়সকে যদি না বলা হয়, যে নিওনেটে বলো, ইনফ্যান্টে বলো, চাইল্ডহুডে বলো, এল্ডারলি পিউপিলে বলো, যেভাবেই বলো, না হলে যেটাই বলো কজ বলো, সবসময় একটু গুছিয়ে বলার চেষ্টা করবা। সবটা ভালো হচ্ছে এভাবে বলা, উইদিন দ্য লুমেন, উইদিন দ্য ওয়াল, আউটসাইড দ্য ওয়াল, এই তিনটা গ্রুপে ভাগ করে বললে সবাই খুশি হয়। যে কোনো কজ তুমি বলো না কেন। আমরা ইন জেনারেল যদি বলি, ইন দ্য লুমেনে কী কী কারণে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়, উইদিন দ্য লুমেনে কী কী জিনিস থাকলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এখানে তেমন কিছু নাই।
লুমেনের মধ্যে আমাদের হতে পারে ফিকোলিথ হতে পারে, ফিকাল বোলাস দিয়ে হতে পারে, ফিকোলিথ, ফিকাল বোলাস দিয়ে হতে পারে, বা ফিকাল ম্যাটার দিয়ে, হার্ড ফিকাল ম্যাটার দিয়ে হতে পারে। আরেকটা হতে পারে ওয়ার্ম বোলাস, ওয়ার্ম দিয়ে হতে পারে। আর একটা ফরেন বডি দিয়ে হতে পারে। খুব সিম্পল কতগুলো কজ, এর বেশি কিছু না। তাহলে ফিকোলিথ বা ফিকাল ম্যাটার দিয়ে হতে পারে, একটা ওয়ার্ম বোলাস দিয়ে হতে পারে, ওয়ার্মের একটা বোলাস তৈরি হয়ে হতে পারে, আর একটা ফরেন বডি দিতে পারে। আর ওয়ালের মধ্যে কি হতে পারে? অনেক কিছু হতে পারে ওয়ালের মধ্যে। সেগুলো কি কি? ওয়ালের মধ্যে যদি হয়, সেটা একটা হতে পারে স্ট্রাকচার হতে পারে, স্ট্রাকচার দিয়ে হতে পারে, টিউমার দিয়ে হতে পারে, ইন্টারসাসেপশন দিয়ে হতে পারে, টিউমার সরি ইয়ে আর কি আছে, তাহলে কি কি বললাম এখানে কমনের মধ্যে? সেটা হলো একটা স্ট্রাকচার হয়ে হতে পারে, তারপর টিউমার দিয়ে হতে পারে, ইন্টারসাসেপশন দিয়ে হতে পারে ওয়ালে। আচ্ছা, আরেকটার জন্য কি বললাম একটু আগে? আচ্ছা, আউটসাইড বলি, এক এক করে মনে করি। আউটসাইড দ্য ওয়াল, এক্সটার্নাল কম্প্রেশন। এক্সটার্নাল কম্প্রেশন কি দিয়ে হতে পারে? কমন ব্যান্ড অ্যাডেশন, হ্যাঁ, ব্যান্ড অ্যাডেশন। অবস্ট্রাক্টেড হার্নিয়া এক্সটার্নাল কম্প্রেশন দিয়ে হয়, অবস্ট্রাক্টেড হার্নিয়া, ব্যান্ড ব্যান্ড অ্যাডেশন। এ দুটো না বললেই নয়। আরও কি কি আছে? আরও হচ্ছে কম্প্রেশন অফ দি এক্সটার্নাল গ্রোথ, এক্সটার্নাল গ্রোথ দিয়ে হতে পারে। তাহলে দিজ আর দ্য কমন কজ হবে যদি আমরা বলি। লুমেনের মধ্যে বললাম ফিকাল বোলাস, ওয়ার্ম বোলাস, ফরেন বডি। ওয়ালে বললাম স্ট্রাকচার, অ্যাট্রেসিয়া, স্টেনোসিস, একই জিনিস। টিউমার দিয়ে হতে পারে বা যে কোনো গ্রোথ দিয়ে হতে পারে। তারপর ইন্টারসাসেপশন হয়ে হতে পারে। একটা জন্য কি কজ বললাম একটু আগে ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক। আর আউটসাইড দ্য ওয়ালের মধ্যে ব্যান্ড অ্যাডেশন, হার্নিয়া, অবস্ট্রাক্টেড হার্নিয়া, এক্সটার্নাল গ্রোথ, যে কোনো গ্রোথ দিয়ে হতে পারে, বা আদার কম্প্রেশন বাই দ্য আদার অর্গান, আদার অর্গান দিয়ে কম্প্রেশন হলে হতে পারে। ভাস্কুলার। আচ্ছা, আচ্ছা, আরেকটা আছে যে অবস্ট্রাকশন হতে পারে, যে এটাও আসলে ওয়াল, আউটসাইড দ্য ওয়াল। সেটা হলো ভলভুলাস দিয়ে হতে পারে, ভলভুলাস দিয়ে হতে পারে। আচ্ছা, তাহলে এভাবে তোমরা ডিনামিক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বলবা। এজ অনুযায়ী বললে আমরা এজ অনুযায়ী পরে কোশ্চেন আছে, এজ অনুযায়ী পরে বলবো, এখন আর বলার দরকার নেই। এখন যেটা কোশ্চেন ছিল আমাদের, অ্যাডিনামিক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন মানে প্যারালাইটিক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা নন মেকানিক্যাল প্যারালাইটিক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এটা রিটেনে প্রায়ই পড়ে। এখানে খুব সুন্দর করে সবাই যেটা জানতে চায়, অ্যাডিনামিক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন 4টা হেডলাইনে বলবা, 4টা হেডলাইনে। সেটা কি কি? প্রথমেই হলো ইনফেক্টিভ, মানে যে কোনো কারণে যদি পেরিটোনিয়াল ক্যাভিটিতে ইনফেকশন হয়, তার মানে পেরিটোনিয়াল ক্যাভিটিতে ইনফেকশন হলে আমরা কি বলি? পেরিটোনাইটিস বলি। পেরিটোনাইটিসের যে কজ আছে, ইনফেক্টিভ কজ আছে পেরিটোনাইটিসের, সেইগুলো বললেই এখানে হয়ে যায়। কি কিভাবে হতে পারে সেটা? একটা হলো ইনফেক্টিভ কজ। ইনফেক্টিভ কজের মধ্যে আসবে কি কি? পারফোরেশন, বা ভিতরের দিকে, ভিতরের থেকে যদি আসে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে ইনফেকশন আসতে পারে দুইভাবে। আমি লেকচার ক্লাসে পড়িয়েছি পেরিটোনিয়াম। একটা হতে ইন্টেস্টাইনের ভিতর থেকে আসতে পারে, একটা আউটসাইড থেকে আসতে পারে। মানে পেরিটোনিয়াল ক্যাভিটি তো স্টেরাইল ক্যাভিটি। ইন্টেস্টাইনের ভিতর থেকে আসতে গেলে আমাদের কি হতে হবে? পারফোরেশন হতে হবে, স্ট্র্যাঙ্গুলেশন হতে হবে। পারফোরেশন আর স্ট্র্যাঙ্গুলেশন ছাড়া গাটের ভিতরের থেকে পেরিটোনিয়ামের মধ্যে ইনফেকশন আসতে পারবে না। আর বাইরের থেকে যদি আসে, তাহলে সেটাকে কি হবে? বাইরের থেকে আসলে পারে পেনেট্রেটিং ইনজুরি, পারফোরেটিং, যে কোনো কারণে পেনেট্রেটিং বা পারফোরেটিং ইনজুরি যদি হয়, তাহলে ইনফেক্টিভ কজগুলো হচ্ছে এইগুলা। তাহলে একটা লুমেনের
সেই ইন্টেস্টিনাল লুমেনের ভিতর থেকে আসলো, সেটাকে আমরা বলছি পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেইনিং হলো ভিসকাস, অথবা গ্যাংগ্রিন যে কারণেই হোক, ইস্কেমিয়া হয়ে গ্যাংগ্রিন যদি হয়। আর বাইরের থেকে গেলে পেনেট্রেটিং বা পারফোরেটিং উন্ড অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল, সেখানেও ক্যাভিটিতে ঢুকতে পারে। আর একটা হচ্ছে পোস্ট অপারেটিভ। ইনফেক্টিভ কজের পরে হচ্ছে পোস্ট অপারেটিভ। অপারেশনের পরে, যে কোনো অপারেশনের পরে, ইভেন শুধু অ্যাবডোমিনাল অপারেশন না, এক্সট্রা অ্যাবডোমিনাল অপারেশনের পরও কিছু সময় আমাদের শরীরে প্যারালাইটিক আইলিয়াস হয়। কেন? থাইরয়েড অপারেশনের পরও প্যারালাইটিক আইলিয়াস হয়। সেটা হচ্ছে ডিউ টু দ্য ইফেক্ট অফ মাসেল রিল্যাক্সেন্ট। আমরা মাসেল প্যারালাইসিস করার জন্য যেসব ওষুধ ব্যবহার করি, সেই ওষুধগুলো ইন্টেস্টিনাল মাসেলকেও প্যারালাইজ করে দেয়। তাহলে যে কোনো অপারেশনের পরই একটা রুগীর নির্দিষ্ট সময় পর্যন্ত প্যারালাইটিক আইলিয়াস থাকে। এই জন্য আমরা রুগীকে না খাওয়াই রাখি। বড়দের ক্ষেত্রে আমরা 6 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা না খাওয়াই রাখি অপারেশনের পর, কারণ এই সময় তার গার্ডটা প্যারালাইটিক থাকে। তাহলে কজ হচ্ছে পোস্ট অপারেটিভ। 1 নম্বর করলাম ইনফেক্টিভ, 2 নম্বর কজ হচ্ছে পোস্ট অপারেটিভ। সেটা যে ধরনের, আর এই অ্যাবডোমিনাল অপারেশনের পর হয় কি কারণে? অ্যাবডোমিনাল অপারেশনের পর হয় দুটো কারণে। একটা হচ্ছে ডিউ টু দ্য ম্যানিপুলেশন অফ দ্য অ্যাবডোমিনাল অর্গান। ইন্টেস্টিনাল ভিসারকে যদি হাত দিয়ে নাড়াচাড়া করা যায়, তাহলে এটা প্যারালাইটিক আইলিয়াস হয়ে যেতে পারে। আর কি কারণে হতে পারে? আর এই যে একটা ইফেক্ট অফ ড্রাগের জন্য হতে পারে। আর লেটলি হতে পারে ডিউ টু দ্য ইনফেকশন। অপারেশনের পরে ইনফেকশন হতে পারে। আমরা বিভিন্ন অর্গানিজম নিয়ে কাজ করি লুমেনের মধ্যে, সেই ইনফেকশনের জন্য হতে পারে। সুতরাং এইসব কারণে হলো প্যারালাইটিক আইলিয়াস হয়। তাহলে কি বললাম? ইনফেক্টিভ, পোস্ট অপারেটিভ। 3 নম্বর কজ হচ্ছে মেটাবলিক। মেটাবলিক কজের মধ্যে কি আসবে? একটা তোমরা সবাই জানো, সেটা হলো হাইপোক্যালেমিয়া। পটাশিয়াম লেভেল যদি কমে যায়। বেলি লাভে লেখা আছে হাইপার ক্যালেমিয়া লেখা আছে, এটা ভুলেও তোমরা বলবা না। এটা লাল কালি দিয়ে এখানে ক্রস করে দিয়ে রাখবা। কেন লেখা আছে আমরা জানি না, এর ব্যাখ্যা জানি না, আর কোথাও নাই। উত্তর হবে অনলি হাইপোক্যালেমিয়া। পটাশিয়াম কমে গেলেই প্যারালাইটিক হয়, আইলিয়াস হয়, বেশি হলে হয় না। আচ্ছা, তাহলে হাইপোক্যালেমিয়া। আর একটা হাইপোথাইরয়েডিজম, ইউরেমিয়া। হাইপোথাইরয়েডিজম যদি বলো সবাই পরে বলবা, এটা ভেরি আনলাইকলি। ইউরেমিয়া 2 নম্বরে। হাইপোক্যালেমিয়া, ইউরেমিয়া অ্যান্ড দেন হাইপোথাইরয়েডিজম, আর বলার দরকার নেই। লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে রিফ্লেক্স কজ। সেই রিফ্লেক্সটা কি? এনি অপারেশন ইন দ্য retroperitoneal space or retroperitoneal injury, major retroperitoneal injury যদি হয়, তাহলে আমাদের স্প্লান্সনিক নার্ভ ইরিটেশন হয়। স্প্লান্সনিক নার্ভ ইরিটেশনের জন্য রিফ্লেক্সলি প্যারালাইটিক আইলিয়াস হবে। এই জন্যে রেট্রোপেরিটোনিয়াল অপারেশনের পরে দীর্ঘ সময় রুগীকে না খাইয়ে রাখা হয়, কারণ তার প্যারালাইটিক গ্যাস্ট্রোপ্যারেসিস হয়। তাহলে কি কি বললাম আমি কজগুলো? তাহলে রিফ্লেক্স কজ, রেট্রোপেরিটোনিয়াল সার্জারি অথবা রেট্রোপেরিটোনিয়াল হেমাটোমা অথবা রেট্রোপেরিটোনিয়াল ইনজুরি, মোটামুটি কথাগুলো একই। যদি হয় রিফ্লেক্সলি প্যারালাইটিক আইলিয়াস হবে। তাহলে কি কি আমি আবার রিপিট করি? ইনফেক্টিভ, পোস্ট অপারেটিভ, মেটাবলিক অ্যান্ড রিফ্লেক্স কজ অফ প্যারালাইটিক আইলিয়াস। এ কটা জানলেই হলো, আর বলার দরকার নেই। এই 4টা গ্রুপে আছে, হলো দরকার নেই, এইগুলো বললেই হবে। আরো অনেক আছে। মেটাবলিকের মধ্যে ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস আছে, জন্ডিসও আছে মেটাবলিকের মধ্যে, ডিপ জন্ডিসও হইতে পারে, সেও আছে কোনো বই। যাই হোক, এটাগুলো জরুরি না, যেটুকুন বললাম এটুকুন বললেই হবে। বেশি কথা বলতে গেলে বেশি ঝামেলায় পড়ার ঝুঁকি আছে। নেম দ্য ম্যাক্রোস্কোপিক টাইপ অফ কোলোনিক ক্যান্সার। খুব কমনলি আস্কিং একটা কোশ্চেন। ম্যাক্রোস্কোপিক টাইপ বা মরফোলজিক টাইপ অফ কোলোনিক ক্যান্সার। এটা বলতে যে তোমরা অনেক সময় এত চিন্তা ভাবনা করো, এটা আমাদের কাছে পরিষ্কার না। ক্যান্সার হয় 3 রকম বেসিক্যালি। 3 রকমের থেকে 4 রকম বেরোয় যাবে, পরে আমি আসবো। সেই 3 রকম কি কি? একটা হচ্ছে আলসারেটিভ ক্যান্সার, কোনো জায়গায় ক্ষত তৈরি করে, বাইরের দিকে গ্রোথ তৈরি করে,
ফুলকপির মতো গ্রোথ তৈরি করে। তাহলে একটা প্রলিফারেটিভ, একটা আলসারেটিভ, আর একটা হচ্ছে ইনভেসিভ, যেটা ক্ষতও তৈরি করে না, প্রোট্রুশনও তৈরি করে না, ওয়ালের মধ্যে ইনফিল্ট্রেট করে। এই ইনফিল্ট্রেশন একটা হয় হচ্ছে সার্কামফারেন্সিয়াল ইনফিল্ট্রেশন, যেহেতু ইন্টেস্টাইনটা টিউবুলার অর্গান, টিউবুলার অর্গানের ক্ষেত্রে সেই ইনফিল্ট্রেশনটা একটা হতে পারে সার্কামফারেন্স, চারিদিকে ঘুরায় হচ্ছে ইনফিল্ট্রেশন, আর একটা হতে পারে লঙ্গিটিউডনাল ইনফিল্ট্রেশন। তাহলে এই সার্কামফারেন্সিয়াল ইনফিল্ট্রেশন যেটা হয় সেটাকে আমরা বলি অ্যানুলার গ্রোথ, আর যেটা লঙ্গিটিউডনাল ইনফিল্ট্রেশন হয় সেটাকে আমরা বলি টিউবুলার গ্রোথ। তাহলে 4 রকম হয়ে গেল ক্যান্সার, একটা আলসারেটিভ, একটা প্রলিফারেটিভ, একটা অ্যানুলার, একটা টিউবুলার, হয়ে গেল এই মরফোলজিক্যাল টাইপ অফ কোলোনিক ক্যান্সার। তাহলে এটা মুখস্থ করার তো কিছু দরকার নাই। একটা আলসারেটিভ, একটা প্রলিফারেটিভ, আর একটা ইনফিল্ট্রেটিভ। ইনফিল্ট্রেটিভ 2 রকম ক্যারেক্টার হতে পারে, একটা অ্যানুলার হতে পারে, একটা টিউবুলার হতে পারে। লঙ্গিটিউডনাল গ্রোথ জন্য কখন হবে টিউবুলার, আর সার্কামফারেন্সিয়াল গ্রোথ যখন হবে সেটা অ্যানুলার। হোয়াট ডু ইউ মিন বাই মেটাক্রোনাস অ্যান্ড সিনক্রোনাস গ্রোথ? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস, কোলোরেক্টাল কার্সিনোমার ক্ষেত্রে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। মেটাক্রোনাস আর সিনক্রোনাস। সিনক্রোনাস তোমরা শব্দ ওয়ার্ড নোটেই বুঝতে পারছো। একই সময়ে যদি হয়, কি হয় একই সময়ে? একই সময়ে কোলোরেক্টাল ক্যান্সারের সাথে, কোলোরেক্টাল ক্যান্সার আমরা কারে বলি? ডিস্টাল কোলন এবং রেকটাম। এই ক্যান্সারটা যদি এমন হয় যে এটা আলাদা আলাদা করে আমরা বুঝতে পারছি অথবা পারছি না, এটা কি কোলনের থেকে রেকটামে গেল না রেকটাম থেকে কোলনে আসলো, কিন্তু দুটোরই চিকিৎসা এক। ডিস্টাল প্রক্সিমাল রেকটামে আর ডিস্টাল ক্লোনে, অথবা ডিস্টাল ক্লোন প্রক্সিমাল রেকটাম, এইখানে যদি ক্যান্সার লিমিটেড থাকে তাই চিকিৎসা এক। তাহলে এই চিকিৎসা, এই ক্যান্সারের ক্ষেত্রে কোন জায়গার থেকে এটা উঠছে এটা জানা আমাদের জরুরি না, দুটোরই চিকিৎসা কমন, একই চিকিৎসা। কিন্তু প্রক্সিমাল ক্লোনে যদি হয়, ডিস্টাল রেকটামে যদি হয়, সেক্ষেত্রে আলাদা, দুটো ডিফারেন্ট জিনিস। সেই জন্য এই জায়গাকে আমরা একসঙ্গে বলি কোলোরেক্টাল ম্যালিগন্যান্সি বা কোলোরেক্টাল কার্সিনোমা। এই ক্যান্সারের ক্ষেত্রে আমাদের নিশ্চিত হতে হবে যে এর থেকে প্রক্সিমালি, তার মানে তার প্রক্সিমালি মানে সিগময়েড কোলনের প্রক্সিমাল পার্টে, অথবা ডিসেন্ডিং কোলন, অথবা ট্রান্সভার্স কোলনে তার আর একটা টিউমার আছে কিনা, আর একটা ম্যালিগন্যান্ট গ্রোথ আছে কিনা, এবং সেই ম্যালিগন্যান্ট গ্রোথ যদি ওই ডিস্টাল কোলোরেক্টাল কার্সিনোমা আমরা ডায়াগনোসিস করছি, ওই সময় যদি একই সময় তার প্রক্সিমালি আর একটা গ্রোথ থাকে, তাহলে চিকিৎসার প্ল্যান কিন্তু টোটালি ভিন্ন হয়ে যাবে। সেই জন্য আমাদের সবসময় কোলোরেক্টাল ক্যান্সার ডায়াগনোসিস যখন আমরা করব, তখন অপারেশনের প্ল্যানের আগে নিশ্চিত হতে হবে যে এর প্রক্সিমালি আরও কোনো গ্রোথ আছে কিনা। সেটা আমরা কিভাবে নিশ্চিত হতে পারি? খুব সিম্পল। এই কোলোরেক্টাল ম্যালিগন্যান্সি যেখানে হয়েছে, ওর থেকে প্রক্সিমালি আর একটা ম্যালিগন্যান্ট লিশন আছে কিনা, একই সময়ে তৈরি হচ্ছে কিনা, সেটা দেখার জন্য আমাদের দুটো মোটামুটি, সেটা একটা হলো আমাদের কন্ট্রাস্ট এক্সরে, আর একটা হচ্ছে আমাদের এন্ডোলুমিনাল এক্সামিনেশন। এন্ডোলুমিনাল এক্সামিনেশনে আমরা বলি কোলোনোস্কোপি, আর কন্ট্রাস্ট এক্সরে আমরা বলি কি বলে বেরিয়াম, বেরিয়াম বলা কথা কন্ট্রাস্ট এনএমা এক্সরে। বেরিয়াম বলাটা জরুরি না। বেরিয়াম দিয়ে যখন আমরা কন্ট্রাস্ট এক্সরে করবো তখন আমরা বলবো কন্ট্রাস্ট এনএমা এক্সরে। বেরিয়াম ছাড়া তো অন্য কন্ট্রাস্ট দিয়েও করতে পারি, ইউজুয়ালি বেরিয়াম দিয়ে করা হয়, কারণ বেরিয়াম সস্তা, খুব সস্তা, হ্যাঁ, এবং এটা খুবই সস্তা। অন্যান্য যেসব কন্ট্রাস্ট মিডিয়া আছে সেগুলো অনেক ব্যয়বহুল। এবং কোলনের ক্ষেত্রে আমরা এনএমা যখন করবো, এনএমার ক্ষেত্রে বেরিয়াম মোটামুটি সেফ। আমরা সেটা পরে আসবো, প্রসঙ্গক্রমে আসলে, এখন আমরা এর মধ্যে যাব না। তাহলে সিনক্রোনাস হচ্ছে সিমিলটেনিয়াস অ্যাপিয়ারেন্স অফ মোর দ্যান অন টিউমার ইন দ্য কোলোরেক্টাল রিজন। সিমিলটেনিয়াস অ্যাপিয়ারেন্স, একই সময়ে থাকবে। এই প্রক্সিমালটা যদি আমরা মিস করে যাই কোনো কারণে,
এই সিনক্রোনাস লিশনটা যদি আমরা মিস করে যে খালি ডিস্টালটার চিকিৎসা করি, তাহলে প্রক্সিমালটার চিকিৎসা ডিফিকাল্ট হবে এবং নানা এর বড় ডায়াগনোসিস হবে এবং চিকিৎসা অনেক বেশি ডিফিকাল্ট হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা হবে না। যেটা আগে চিকিৎসা ইজি ছিল সেটা তখন ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য সিনক্রোনাস লিশন আমরা বের করে নেব। আর মেটাক্রোনাস কি জিনিস? সেটা হলো একটা টিউমার চিকিৎসা করা হয়েছে, তুমি কোলোরেক্টাল ম্যালিগনেন্সির চিকিৎসা করে ফেলছো, করার পর 6 মাস পরে তুমি দেখলে প্রক্সিমালি আর একটা ক্যান্সার তুমি ডায়াগনোসিস করলে, ক্লিনিক্যালি হোক এন্ডোস্কোপিক্যালি হোক যেভাবেই হোক, তাহলে এটা পরে তৈরি হলো। এটা আগে আমরা একটা টিউমারের চিকিৎসা করার পর এরপরে আর একটা টিউমার আরেক জায়গায় অ্যাপিয়ার করছে, সেটা হচ্ছে মেটাক্রোনাস। সিনক্রোনাস অ্যান্ড মেটাক্রোনাসের মধ্যে পার্থক্য হলো এটা। এই কথাটা কিন্তু বেলিলাবে আছে, সেজন্যই তোমাকে জানতে হবে। সিনক্রোনাস মেটাক্রোনাস তোমাদের এই যেহেতু আমি যেগুলো কোশ্চেনগুলো তোমাদের বলছি সবই তো টেবিলের কোশ্চেন, সুতরাং যেই কোশ্চেন তোমরাই তুলবা, এই টোকেনগুলো তোমরাই তুলবা, সুতরাং তোমাকে উত্তর দিতে হবে কোন যে টোকেনটাই তোমার হাতে আসে, সেই জন্য প্রস্তুতি থাকবে। সিনক্রোনাস মেটাক্রোনাস। এরপরে ফিচার হচ্ছে হোয়াট আর দ্য ফিচার্স অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, ডিফারেন্সিয়েট বিটুইন রাইট ইউরেটারিক স্টোন অ্যান্ড অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। তাহলে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস কিভাবে আমরা ডায়াগনোসিস করব? সিম্পল কথা, কিন্তু সুন্দর করে গোছায় বলতে হবে। প্রথমে সিমটম, কি কি সিমটম হবে। এখানে অনেক কিছু তোমাকে বলার পরেও জিজ্ঞাসা করা হতে পারে, সেটা আমরা পরে যাব। সিমটম কি সিমটম নিয়ে আসে, সেখানে তুমি একবারে বলতে পারো শিফটিং রাইট আইলিয়াক পেন, অথবা বলতে পারো পেরিয়ামলিকাল পেন হুইচ ইজ সাবসিকুয়েন্টলি শিফটিং টু দ্য রাইট আইলিয়াক ফোসা। পরিষ্কার করে বলতে হবে, একটু একটু করে বললে হবে না, একসঙ্গেই পেনটা ধরো একসঙ্গে বলতে হবে। একবারে যদি শিফটিং রাইট আইলিয়াক ফোসা পেন বলো তাহলে অসুবিধা নেই। তখন তোমার জিজ্ঞাসা করা হবে পেরিয়ামলিকাল পেন কি জন্যে, রাইট আইলিয়াক ফোসা পেন কি জন্যে। হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিসে কিন্তু একটু ডিটেলস জিজ্ঞাসা করা হবে, হার্নিয়াতে একটু ডিটেলস জিজ্ঞাসা করা হবে, তোমার খেয়াল থাকে। পেরিয়ামলিকাল পেনটা কি জন্য হয়? পেরিয়ামলিকাল পেনটা হচ্ছে ভেক পেন, রুগী স্পেসিফিক হাত দিয়ে বলতে পারবে না। আমলিকাসের চারিদিকে এরকম হাত বুলাতে থাকবে, চারিদিকে হাত বুলাতে থাকবে আমলিকাসের। কেন? এই পেনটা হচ্ছে স্প্লান্সনিক পেন, স্প্লান্সনিক পেন। আমলিকাস হচ্ছে ইনারভেটেড হয় কি দিয়ে? থোরাসিক 10 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড দিয়ে। ঠিক একই দিয়ে ইনারভেশন হচ্ছে আমলিকাস, T10 থেকে T12 ইনারভেশন হয় হচ্ছে আমলিকাস। সুতরাং সেম সেগমেন্টাল ইনারভেশনের জন্য হবে, যেহেতু পেনটা স্প্লান্সনিক পেন, ভিসেরাল পেন, সেই জন্য এটা ভেক পেন হবে। একটা আঙ্গুল দিয়ে সে দেখাতে পারবে না, আমলিকাসের চারিদিকে হাত এরকম ঘোরাতে থাকবে। কিন্তু রাইট আইলিয়াক ফোসা পেন হবে কি জন্যে? ডিউ টু দ্য রাইট আইলিয়াক ফোসার প্যারাইটাল পেরিটোনিয়াম ইরিটেশনের জন্য। অ্যাপেন্ডিক্স যখন 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা যাবে, তখন অ্যাপেন্ডিক্সের একটা অংশ টিপ, বেস তো ফিক্স, টিপ বা পার্ট অফ দ্য অ্যাপেন্ডিক্স আসবে ইন কন্ট্যাক্ট উইথ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, তখন প্যারাইটাল হবে, তখন সেটা হবে সোমাটিক পেন। সেই সোমাটিক স্পেসিফিক পেন। এবং রাইট আইলিয়াক ফোসার পেনটা রুগী দেখাবে এক হাত দিয়ে দেখাবে, রাইট আইলিয়াক এক হাত মানে এক আঙ্গুল দিয়ে, সরি এক হাত না এক আঙ্গুল দিয়ে রাইট আইলিয়াক ফোসাতে। কোথায়? কিন্তু আমলিকাসের পেনটা সে হাতটা ঘোরাতে থাকবে এরকম করে। তাহলে একটা হলো পেরিয়ামলিকাল পেন, একটা হচ্ছে রাইট আইলিয়াক ফোসা পেন। দুটো কারণ, একটা স্প্লান্সনিক পেন। আচ্ছা, এবার আমরা আসি, পেনের পরে আসবো আর সিমটম। রুগী বলবে যে আমার কি সিমটম আছে। 2 নাম্বার সিমটম সে বলবে অ্যানোরেক্সিয়া, খেতে পারছি না, খেতে ইচ্ছা করছে না, রুগী বা রুগীর গার্জিয়ান যে খেতে পারছে না। 3 নাম্বার সিমটম হবে লো গ্রেড ফিভার, জ্বর লাগে, আমার জ্বর লাগে। দিস ইজ 3টা হচ্ছে টিপিক্যাল ফিচার। এই রুগী কথা বলবে এই 3টা ইম্পর্টেন্ট কথা। একটা শিফটিং রাইট আইলিয়াক ফোসা পেন বা পেরিয়ামলিকাল পেন শিফটেড টু দ্য রাইট আইলিয়াক ফোসা, দেন
অ্যানোরেক্সিয়া। থার্ড অন হচ্ছে সে বলবে যে তার লো গ্রেড ফিভার বা স্লাইট ফিভার। আরেকটা বলবে, সরি ভুল বলেছি, আরেকটা হচ্ছে নাউসিয়া অর ভমিটিং। মোস্টলি নাউসিয়া, বমি বমি ভাব, বমি হয় নাই, বমি হতেও পারে। তাহলে নাউসিয়া আগে বললাম, অর ভমিটিং, ভমিটিংও হতে পারে। এই চারটা হলো তার সিমটম, মেন সিমটম। সে নিজে বলবে, বাকিগুলো সে নিজে বলবে না, তুমি জিজ্ঞাসা করলে বলবে। তুমি জিজ্ঞাসা করে আর কি সিমটম জানতে পারবা, তুমি জিজ্ঞাসা করে আরো কিছু জিনিস তথ্য জানতে পারো। সেটা কি কি এইবারে এখানেই বলে যাই। কোনো হাঁটতে কোনো কষ্ট হয় কিনা, হাঁটতে কোনো কষ্ট হয় কিনা। হ্যাঁ, রুগী বলে আমি সোজা হতে পারি না। সোজা হতে গেলে পা বাঁকা করে হাঁটি, ডান পায়ের ডাইন হিপ জয়েন্টটা আমি বাঁকা করে ফ্লেক্স করে হাঁটি। তাহলে একটা আরো কিছু তথ্য তুমি জেনে নেবা, তার পায়খানায় কোনো অসুবিধা আছে কিনা, প্রস্রাবে কোনো অসুবিধা আছে কিনা। সেখানে তার তোমার জানার উদ্দেশ্য তার ডিফিকাল্টি ইন মিকচুরেশন আছে কিনা, তার মানে ডিজিউরিয়া আছে কিনা, হেমাচুরিয়া আছে কিনা, এটা তুমি জেনে নেবা। আর পায়খানার কষ্ট বলতে তার ডায়রিয়া আছে কিনা। এটা কনস্টিপেশন তো যে কোনো অ্যাকুট অ্যাবডোমিনাল কন্ডিশনে ইনিশিয়ালি থাকতেই পারে, এটা এতটা গুরুত্বপূর্ণ না। যেটা তোমার যে ডায়াগনোসিসের জন্য দরকার, তার লুজ মোশন আছে কিনা বা ব্যাসিলারি ডিসেন্ট্রির মতো ফিচার আছে কিনা, এটা আমি পরে আসবো। দিজ আর দ্য সিমটম, এর বাইরে কোনো সিমটম নাই। ক্লাসিক্যাল ফিচার্স অফ বা নন কমপ্লিকেটেড অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, এটা হচ্ছে ফিচার। এক্সামিনেশন করে তুমি কি পাবে? এক্সামিনেশন করে তুমি পাবে পেশেন্ট ইজ অ্যানশাস। যে কোনো অ্যাকুট অ্যাবডোমিনাল কন্ডিশন রুগীর মুখের দিকে তাকলে তাকে সিক এবং অ্যানশাস মনে হবে। ইজ ভেরি মাচ অ্যানশাস টু ইয়োর এক্সামিনেশন। তুমি কখন তার এক্সামিনেশন করো, কারণ এক্সামিনেশন করতে গেলে সে ব্যথা পাবে, এই ভয়ে সে তোমার দিকে অ্যানশাস লুকিং হয়ে তার একটা লুকিং থাকবে। সবসময় সে খেয়াল করবে তুমি তার পেটে হাত দিচ্ছ কিনা, সেটা প্রোটেক্ট করার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে অ্যানশাস অ্যান্ড ইল লুকিং। এরপরে আমি কি পাবো? ফিভার পেতে পারি। টেম্পারেচার সাধারণত 100 ডিগ্রি বা তার নিচেই থাকে, বেশি হয় না টেম্পারেচার। এরপরে আমি কি পাবো? আমি পাবো ট্যাকিকার্ডিয়া পাবো, ক্লাসিক্যাল ফিচার। সমস্ত ফিচার গোলমাল করা যায়, চেঞ্জ করা যায়। এই ট্যাকিকার্ডিয়া কিন্তু নিজের মতো করে চেঞ্জ করা যায় না, খুব ইম্পর্ট্যান্ট ফিচার ট্যাকিকার্ডিয়া। তাহলে তিনটা বললাম আমরা, অ্যাপিয়ারেন্সের কথা বললাম, ফিভারের কথা বললাম, অ্যান্ড ট্যাকিকার্ডিয়া। দিজ আর দ্য ফিচার্স অফ জেনারেল এক্সামিনেশন। আমি যে কোনো এক্সামিনেশন বলার সময় এই সিকোয়েন্সে বলার চেষ্টা করি। এবার লোকাল এক্সামিনেশন। লোকাল এক্সামিনেশনে তুমি কি পাবে? অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে না, নন কমপ্লিকেটেড অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে না, রেস্ট্রিকশন অফ মুভমেন্ট থাকবে ইনস্পেকশনে। হ্যাঁ, রেস্ট্রিক্টেড হতে পারে। পাটা তার হিপ জয়েন্টটা স্লাইটলি ফ্লেক্স করে আছে, সে দেখবা স্লাইটলি ফ্লেক্স করে আছে, প্রায় ফ্রিকুয়েন্টলি এটা থাকে বিশেষ বিশেষ টাইপে, সব জায়গায় থাকে। আচ্ছা, তাহলে অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড হবে না, কিন্তু মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হবে। এবার এক্সামিনেশন করে কি পাবা তুমি? রিজিডিটি ইন দ্য রাইট আইলিয়াক ফোসা, টেন্ডারনেস ইন দ্য রাইট আইলিয়াক ফোসা, রিবাউন্ড টেন্ডারনেস ইন দ্য রাইট আইলিয়াক ফোসা। আর একটা আছে রবসিন সাইন পজিটিভ। এই বেলি ল্যাবে কিন্তু একটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে সব সাইনের মধ্যে গোলমাল করা আছে। এই রিবাউন্ড টেন্ডারনেসে বলা আছে রবসিন সাইন, আগের এডিশনে, নতুন এডিশনে আমি চেক করি নাই কি আছে। ইন্ট্রোডাকশন অফ অ্যাবডোমেনের মধ্যে যে কথা ছিল ওখানে কিন্তু ভুল লেখা আছে, রিবাউন্ড টেন্ডারনেসে লেখা আছে রবসিন সাইন, দুটো কিন্তু এক জিনিস নয়। তাহলে এগুলো ক্লাসিক্যালি পজিটিভ হবে। কি হবে? টেন্ডারনেস, রিজিডিটি, টেন্ডারনেস অ্যান্ড রিবাউন্ড টেন্ডারনেস ইন দ্য রাইট আইলিয়াক ফোসা। আর রবসিন সাইন তো দেখি আমরা লেফট আইলিয়াক ফোসাতে চাপ দিলে রাইট আইলিয়াক ফোসাতে ব্যথা করে, রবসিন সাইন। আর কিভাবে? কাপ টেস্ট পজিটিভ আজকাল খুব করা হয়, রুগীকে কাশি দিতে বলা হয়, কাশি দিতে বললে সে রাইট আইলিয়াক ফোসাতে পেন বলে, দিস বলে কাপ টেস্ট। কাপ টেস্ট পজিটিভ, একটা নামও আছে নাই, সম্ভবত ব্লুমার সাইন বা এরকম কিছু একটা নাম, একটু দেখে নিও তোমরা, একটা নাম আছে, কাপ টেস্টের একটা নাম আছে। আচ্ছা, তাহলে এই টেস্টগুলো পজিটিভ হবে ক্লাসিক্যালি।
আরও কিছু জিনিস পজিটিভ হতে পারে। সেটা কি বলে? সেটা হলো বিশেষ টাইপে হয়। সেটা হলো যদি পেলভিক টাইপ অফ অ্যাপেন্ডিক্স হয়, পেলভিক টাইপ অফ অ্যাপেন্ডিক্স হয়, তাহলে আমাদের পজিটিভ হবে হচ্ছে ডিআরই করলে পারে আমরা টেন্ডারনেস পাবো। ডিআরই করলে আমরা পার রেক্টালি পেলভিক টেন্ডারনেস পাবো ডিআরই করলে। আর কি পাবো? হ্যাঁ, অবটুরেটর সাইন, এবং আরেকটা বলে কি সাইন? হ্যাঁ বলছি, বলছি। একটা হচ্ছে অবটুরেটর সাইন, আর একটা হচ্ছে সস সস টেস্ট অ্যান্ড অবটুরেটর টেস্ট করবো আমরা। সস টেস্ট অ্যান্ড অবটুরেটর টেস্ট, দুটো। অবটুরেটর সাইন পজিটিভ হবে, সস টেস্ট আর হচ্ছে একটা একটা করে বলি। সস টেস্ট একটা হচ্ছে, সস টেস্ট একটা হচ্ছে অবটুরেটর টেস্ট। অবটুরেটর টেস্টটা কি জিনিস? আমি যদি ইন্টারনাল রোটেশন অফ দ্য হিপ জয়েন্ট করি, ইন্টারনাল রোটেশন, নট এক্সটার্নাল রোটেশন, ইন্টারনাল রোটেশন করলে পারে টেন্ডারনেস হবে। টেন্ডারনেসের পেলভিক টাইপে হবে, পেলভিক টাইপ অফ অ্যাপেন্ডিক্স হবে। আর রেট্রোসিকাল রেট্রোকলিক টাইপ যদি হয়, তাহলে এটা সস টেস্ট পজিটিভ হবে। তার মানে হাইপার এক্সটেনশন অফ দ্য হিপ জয়েন্ট, রাইট হিপ জয়েন্ট, হাইপার এক্সটেনশন অফ দ্য রাইট হিপ জয়েন্ট যদি আমরা করি, সে টেন্ডারনেস পাবে। ওটা করলে পারে তার সস মাসেল, আইলোসস মাসেলে স্ট্রেস হবে, এবং আইলোসস মাসেলের উপরে এই রেট্রোসিকাল অ্যাপেন্ডিক্সটা থাকে, সুতরাং সে বেশি ব্যথা বোধ করবে। তাহলে স্পেশাল টাইপে হলো এগুলো। তাহলে কি কি অনেক কথা বলে ফেললাম ফিচারের মধ্যে। একটা হচ্ছে পেন, একটা ফিভার, একটা নৌসিয়া আর ভমিটিং, আর একটা বলেছিলাম কি অ্যানোরেক্সিয়া। খুব ইম্পর্ট্যান্ট সাইন অ্যানোরেক্সিয়া, খেতে চাবে না, সব খেতে চাবে না। জেনারেল এক্সামিনেশন করলে আমি কি পাবো? জেনারেল এক্সামিনেশন করে তার অ্যাপিয়ারেন্স পাবো, ইল লুকিং হবে, লো গ্রেড ফিভার হবে, আর হচ্ছে ট্যাকিকার্ডিয়া হবে। লোকাল এক্সামিনেশন করলে রেস্ট্রিকশন অফ লোকাল রাইট আইলিয়াক ফোসার মুভমেন্ট রেস্ট্রিক্টেড হবে উইথ রেসপিরেশন। তারপরে টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডার, রিজিডিটি, টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেস পজিটিভ ইন রাইট আইলিয়াক ফোসা, আর রপসিন সাইন পজিটিভ। এগুলো ক্লাসিক্যাল কথা এগুলো। আর বাউল সাউন্ড কি হবে? বাউল সাউন্ড প্রেজেন্ট, নন কমপ্লিকেটেড বাউল সাউন্ড প্রেজেন্ট থাকবে। আচ্ছা, তাহলে আমি ক্লাসিক্যাল অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের কথাগুলো বললাম। এইবার অ্যাপেন্ডিসাইটিসে আরো কিছু কথা আছে। হোয়াট আর দ্য অ্যাটিপিক্যাল ফিচার্স অফ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস? অ্যাটিপিক্যাল ফিচার্স অফ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, এটাও জিজ্ঞাসা করা হবে। অ্যাপেন্ডিসাইটিস একটু বেশি জিজ্ঞাসা করা হবে। অ্যাটিপিক্যাল ফিচার কি? এক নাম্বার হলো সাইলেন্ট অ্যাপেন্ডিক্স, কোনো পেন ছাড়াও অ্যাপেন্ডিসাইটিস হইতে পারে। আর কিসে হবে অ্যাটিপিক্যাল অ্যাপেন্ডিসাইটিসে? আর কি থাকবে? অ্যাপেন্ডিসাইটিসের রুগী ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, অ্যাপেন্ডিসাইটিসের রুগী ডিজিউরিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, অ্যাপেন্ডিসাইটিসের রুগী হেমাচুরিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। সেগুলো কি? দিজ আর দ্য অ্যাটিপিক্যাল ফিচার্স অফ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। তাহলে অ্যাটিপিক্যাল ফিচার এবার ব্যাখ্যা করতে হবে কোনটা কি। সাইলেন্ট আমরা পরে আসব। সাইলেন্ট কিন্তু প্রায়ই পরীক্ষাতে পড়ে, রিটেনে পড়ে, কারণ এই শব্দটা বেলিলাবে দেওয়া আছে। সাইলেন্ট অ্যাপেন্ডিক্স কথাটা বেলিলাবে উল্লেখ আছে। এই জন্য বেলিলাবে যত কথা উল্লেখ আছে পরীক্ষা প্রশ্ন করা হয় বেলিলাভ সামনে খুলে। হ্যাঁ, যারা নিয়মিত কোশ্চেন করে তারা বেলিলাভ এবং ক্যারিকুলাম খুলে সামনে খুলে তারপরে কোশ্চেন করে। যাই হোক, তাহলে অ্যাটিপিক্যালটা মানে সাইলেন্টটা আমরা পরে আসবো। এরপরে আসলাম যে ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে। ডায়রিয়া কেন হবে? পেলভিক টাইপ অফ অ্যাপেন্ডিসাইটিস যদি হয়, মানে অ্যাপেন্ডিক্সের যে ভ্যারিয়া, সেই কথাগুলো কনফিউশন হতে পারে, তার আগে ক্লিয়ার করে নেই। রাইট আইলিয়াক ফোসাতে বা ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, আরো স্পেসিফিক্যালি বললে ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেস। ম্যাকবার্নিস পয়েন্টটা আমরা কেন দেখি? রাইট আইলিয়াক ফোসা তো অনেক বড় জায়গা। ম্যাকবার্নিস পয়েন্টটা কি জিনিস? ম্যাকবার্নিস পয়েন্ট কি ডেফিনেশন লাগবে, কিন্তু কোশ্চেন আছে, এরপরেই কোশ্চেন আছে। হোয়াট ইজ ম্যাকবার্নিস পয়েন্ট? ম্যাকবার্নিস পয়েন্ট হচ্ছে, ইট ইজ এ ক্লিনিক্যাল পয়েন্ট at the junction of medial 2/3
and lateral one third of the right spino-umbilical line. বা it is a point যে বলো না কেন at the junction of medial two third and lateral one third of right spino-umbilical line. একসাথে বলে যাবো, রাইট একসাথে। আবার স্পাইনো-আম্বিলিক্যাল লাইন বললে কোন সাইডে আবার জিজ্ঞাসা করতে হবে, এগুলো ভালো না পরীক্ষার সময়। যত পরিষ্কারভাবে বলবা তত বোঝা যাবে তুমি তত কনফিডেন্ট। তাহলে এইভাবে বলবো ম্যাকবার্নিস পয়েন্ট, টেন্ডারনেস। এইখানে আমরা কেন টেন্ডারনেস দেখি দিছি, এখানে হচ্ছে বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স থাকে। অ্যাপেন্ডিক্সের অ্যাপেক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, বেসটা হচ্ছে ফিক্স। সুতরাং বেসটা অ্যাপেক্স যেখানেই থাকুক না কেন, বেসটা থাকে অলওয়েজ ইন ম্যাকবার্নিস পয়েন্ট। তাহলে অ্যাপেন্ডিক্সের কি কি ভ্যারিয়েবল পজিশন আছে? মোস্ট টাইপ অফ অ্যাপেন্ডিক্স হচ্ছে কি বলি আমরা, রেট্রোসিকাল, রেট্রোকলিক। আর কি কি পজিশন আছে? পেলভিক পজিশন আছে, প্রিআইলিয়াল, পোস্টাইলিয়াল, সাবসিকাল, সাবকলিক, সাবসিকাল, এই তো। ওটা তো আমরা অ্যানাটমিতে এটা ছিল না, আমরা 5টা পেয়েছি। আচ্ছা ওই থাকে বলবা তোমরা, অ্যানাটমিতে যদি 6টা থাকে স্প্লেনিক টাইপ, আমাদের সময় কিন্তু আমরা 5টা পেয়েছি। আচ্ছা তাহলে এখন ওটা পরে যোগ হয়েছে, আগে ছিল না স্প্লেন, আগে 5টা টাইপ ছিল। আচ্ছা যাই হোক, সেটা হলো যে কি কি হলো তাহলে, রেট্রোসিকাল, রেট্রোকলিক, প্রিআইলিয়াল, পোস্টাইলিয়াল, পেলভিক, আরেকটা আছে সাবসিকাল। এই হচ্ছে টাইপ অফ ভ্যারিয়েবল পজিশন অফ দ্য অ্যাপেন্ডিক্স। ফার্স্ট হচ্ছে রেট্রোসিকাল, রেট্রোকলিক, সেকেন্ড পজিশন হচ্ছে পেলভিক, অ্যাবাউট 31%, পেলভিক পজিশন। তাহলে এটা বেশ কমন। তাহলে এই পেলভিক পজিশনে যদি অ্যাপেন্ডিক্স হয়, তাহলে আমরা এই অ্যাপেন্ডিক্সের টিপটা রেকটামের গায়ে লেগে থাকতে পারে। অ্যাপেন্ডিক্সের টিপ যদি রেকটামের গায়ে লেগে থাকে, তাহলে আমরা দুটো জিনিস পাবো। বিআরই করলে টেন্ডারনেস পাবো, আগে বললাম পেলভিক টেন্ডারনেস পাবো। আর সিমটম হিসাবে আমরা পেতে পারি ওই ওখানে ইরিটেশনের জন্য, রেকটামে ইরিটেশনের জন্য ডিসেন্ট্রি লাইক সিমটম হবে। দিস ইজ অ্যাটিপিক্যাল ফিচার, ডিসেন্ট্রি লাইক সিমটম। আর অ্যাপেন্ডিক্স যদি ইউরেটারের গায়ে লেগে থাকে, তার মানে হচ্ছে রেট্রোকলিক পজিশনে যদি হয়, হ্যাঁ, তাহলে ইউরেটারের গায়ে যদি লেগে থাকে তাহলে কি হতে পারে, ডিজিউরিয়া অ্যান্ড হেমাচুরিয়া হতে পারে। ইউরেটারের গায়ে লেগে থাকার জন্য ডিজিউরিয়া, কারণ এই পজিশনে ইউরেটার থাকে, ইউরেটারে লেগে থাকলে পারে ইউরেটারে যখন ইনফ্লামেশন হবে ডিজিউরিয়া বা হেমাচুরিয়া হতে পারে। তাহলে আমি পরিষ্কার করলাম, এটা হলো অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন। আর বাদ থাকলো আমার সাইলেন্ট অ্যাপেন্ডিক্স। সাইলেন্ট অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, কিন্তু ফিচার্স অফ অ্যাপেন্ডিসাইটিস বা সিমটম অফ অ্যাপেন্ডিসাইটিস, সাইন অফ অ্যাপেন্ডিসাইটিস আমরা পাচ্ছি না। ইট ইজ ডেঞ্জারাস কন্ডিশন। কারণ এই ক্ষেত্রে চান্স অফ কমপ্লিকেশন ইজ হাই। কখন কখন হয় এটা সাইলেন্ট অ্যাপেন্ডিক্স, কখন কখন হয়? সাইলেন্ট অ্যাপেন্ডিক্স হওয়ার জন্যে এটার নির্দিষ্ট কতগুলো পজিশন আছে, সেখানে সাইলেন্ট হবে। এই যে ভ্যারিয়েবল পজিশনের মধ্যে 1 নাম্বার হলো পেলভিক পজিশন, যদি হয় টিপিক্যাল প্রেজেন্টেশন আমরা নাও পেতে পারি। 2 নাম্বার হলো পজিশনের জন্য রেট্রোকলিক জায়গা, যেটা একটা কমন সাইড, এখানেও অ্যাপেন্ডিক্স থাকলে নিচেই থাকবে। যদি সিকামের নিচেই থাকে, স্কোলনের নিচেই থাকে, তাহলে অনেক সময় আমরা টেন্ডারনেস সামনে পাই না, পিছনে থাকে টেন্ডারনেস। অ্যাবডোমেনের সামনের দিকে টেন্ডারনেস কম, পিছনের দিকে টেন্ডারনেস থাকে। তাহলে এটাও আমাদের একটা সাইলেন্ট অ্যাপেন্ডিক্স হিসেবে প্রেজেন্ট করতে পারে। তারপরে হচ্ছে যদি অ্যাবডোমেনে কোনো গ্যাসোয়াস ডিস্টেনশন থাকে বা হিউজ ওবেসিটি থাকে, তাহলে পারেও কিন্তু আমরা একটা সাইলেন্ট অ্যাপেন্ডিক্স, আমরা এখনো উপরের সাইনগুলো আমরা মিস করতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সটা প্রায় সাব হেপাটিক পজিশনে থাকে, হাই আপ থাকে, এবং আরও নিওনেট ক্ষেত্রে ওরা বলতেই পারে না, ওদের সিমটম তো ওরা বলতেই পারে না। সুতরাং বোথ আর
সাইলেন্ট অ্যাপেন্ডিক্স নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর কি করতে পারে, ইন কেস অফ প্রেগন্যান্সিতে অ্যাপেন্ডিক্সটা উপরের দিকে উঠে যেতে পারে ইউটেরাসের ধাক্কায়। সেক্ষেত্রে আমরা বোথ গ্রাভিড ইউটেরাস অ্যান্ড পজিশনের জন্য আমাদের টিপিক্যাল ফিচার আমরা নাও পেতে পারি। আর একটা হচ্ছে তার যদি সেন্সেশন নষ্ট হয়ে যেয়ে থাকে, কোনো কারণে নিউরোপ্যাথি হয়, স্পেশালি ডায়াবেটিক নিউরোপ্যাথি রুগীদের আমরা ব্যথার কমপ্লেন তারা করবে না, নিউরোপ্যাথিক যেহেতু তারা ব্যথার কমপ্লেন করবে না, কিন্তু ডিজিজ তো প্রোগ্রেস করতেই থাকবে, ডিজিজ তো বসে থাকবে না, কমপ্লিকেশন হতে পারে। আবার ঠিক একইভাবে পেশেন্ট যদি জেরিয়াট্রিক হয়, মানে খুব এক্সট্রিম এজ হয়, হ্যাঁ, যে সে চলাফেরা করতে পারে না ঠিক মতো, তার কষ্টগুলো বলতে পারে না, সেটা হয়, আনকনশাস পেশেন্ট হয়, অথবা মেন্টালি যদি সে ড্রাউজি পেশেন্ট হয় বা মেন্টাল ডিজঅর্ডারের পেশেন্ট হয়, তারাও তাদের সিমটমগুলো বলতে পারবে না, সেক্ষেত্রেও তার সাইলেন্ট অ্যাপেন্ডিক্স হয়ে যেতে পারে। সাইলেন্ট অ্যাপেন্ডিক্স বইতে এতগুলো নাই, বইতে 2-3টার কথা লেখা আছে, বেসিক্যালি লেখা আছে ওই পজিশনের কথাটা আর ওই যে গ্যাসোয়াস ডিস্টেনশন এগুলির কথা, কিন্তু এগুলো কিন্তু সব আসবে সাইলেন্ট অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে। তাহলে আমি মোটামুটি অ্যাপেন্ডিক্সের ইম্পর্ট্যান্ট কতগুলো কথা বলে গেলাম, আরও অনেক কথা আছে, সেটা এর পরেও কোশ্চেন আছে, সেখানে আসবে। ডিফারেন্সিয়েট বিটুইন রাইট ইউরেটারিক স্টোন অ্যান্ড অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, খুব ভালো কথা। অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস তো আমি বলে গেলাম। রাইট অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস আর ইউরেটারিক স্টোনের মধ্যে একটা বেসিক, সেটা হলো যে দুটোই অ্যাকুট অ্যাবডোমেনের কজ, দুটোই অ্যাবডোমিনাল পেন নিয়ে আসবে, দুটোর মধ্যে পেনের পার্থক্য আছে। রাইট ইউরেটারিক স্টোন পরিষ্কার করে বলা হচ্ছে, ইউরেটারিক স্টোনের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে এখানে সিমটম থাকবে, কোনো সাইন থাকবে না। তুমি এক্সামিনেশন করে টোটালি কিছু পাবে না, কিন্তু রোগীর সিমটম, এত কষ্ট রোগীর ব্যথা, এবং বলা হয় ইউরেটারিক কলিকে যে পেন হয়, সে পেনের হচ্ছে নেচার এত বেশি, পেন কীরকম হবে, ইউরেটারিক স্টোনের জন্য কীরকম পেন হবে তোমরা জানার কথা এতদিনে, এটা হচ্ছে টিপিক্যাল কলিকি পেন হবে। ইউরেটারিক কলিক হচ্ছে টিপিক্যাল কলিকি পেন হবে, এবং রুগী এত পেন হবে অ্যাট দ্য হাইট অফ কলিকি পেন, সে রুগীর ডিগবাজি খেতে থাকবে, টস করবে, ডিগবাজি খেতে থাকবে, বিছানার উপর ডিগবাজি খাবে, এত ব্যথা। তাহলে আমি প্রথম যেটা বলে নিলাম যে এখানে সিমটম থাকবে, কোনো সাইন থাকবে না, আর অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসে সিমটম থাকবে, সাইন থাকবে, সব থাকবে। আচ্ছা, তাহলে এবার আমি একটা একটা করে আসি। পেন ইউরেটারি কলিক ডিউ টু স্টোনের জন্য হবে কলিকি অ্যাবডোমিনাল পেন উইথ টিপিক্যাল রেডিয়েশন, একসঙ্গে বলবে। কলিকি রাইট সাইডে হোক, রাইট বলেই দিয়েছে রাইট সাইডে, তাহলে রাইট অ্যাবডোমিনাল কলিকি পেন বা কলিকি রাইট অ্যাবডোমিনাল পেন উইথ রেডিয়েশন হচ্ছে লয়েন টু গ্রোয়েন রেডিয়েশন। লয়েন থেকে একদম সাইড দিয়ে এইভাবে বললে, রুগীরে দেখাতে বললে পিছন থেকে হাতটা সামনে ইনগুইনাল রিজিনে নিয়ে যাবে, লয়েন টু গ্রোয়েন। মেল হলে পারে যায় একেবারে টিপ অফ দ্য গ্লান্স পেনিস, ফিমেল হতে গেলে পারে ভালভা পর্যন্ত সে ফিল করবে। লয়েন টু গ্রোয়েন পেন, গ্রোয়েন রেডিয়েশন। তাহলে কলিকি রাইট অ্যাবডোমিনাল কলিকি পেন উইথ লয়েন টু গ্রোয়েন রেডিয়েশন। আর অ্যাপেন্ডিসাইটিস হবে শিফটিং রাইট আইলিয়াক ফোসা পেন, সেটা অবস্ট্রাকটিভ হলে পারে, কলিকি হতে পারে, কলিকি নেচার হতে পারে, কিন্তু ওই কলিকটা আবার টিপিক্যাল কলিকি পেন হবে না, এটা বলি সুডোকলিক বলি আমরা। সেটা সুডোকলিকের প্রসঙ্গ পরে আসলে বলবো কখনো। কারণ এখানে ইনফ্লামেশনও থাকে অবস্ট্রাকশনের জন্য, আগে অবস্ট্রাকশন হয় পরে ইনফ্লামেশনও তৈরি হয়, তাহলে এখানে কলিকি পেন হয়, কিন্তু ওই কলিকি পেনে কোনো রেডিয়েশন থাকবে না, রাইট আইলিয়াক ফোসাতে কলিকি পেন হবে। আর নন অবস্ট্রাকটিভ বা ক্যাটারাল হলে পারে তার অ্যাকিং পেন থাকবে, কিন্তু ওই নেচার হচ্ছে শিফটিং, সবসময় শিফটিং হবে, একটা শিফটিং একটা রেডিয়েশন, দুটো ডিফারেন্ট জিনিস। শিফটিং মানে এক জায়গার থেকে পেন আরেক জায়গায় শিফট করছে, শিফট করার পর প্রথমে যেখানে পেন করছিল ওখানে আর কোনো পেন নেই। আর রেডিয়েশন পেন হলো এক জায়গার থেকে আরেক জায়গায় মুভ করবে এবং তার একটা কন্টিনিউটি থাকবে,
লয়েন থেকে কন্টিনিউয়াস নিচের দিকে আস্তে আস্তে ব্যথাটা নেমে আসবে। আর এখানে এক জায়গায় ব্যথা সেরে যেয়ে আর এক জায়গায় ব্যথা হবে, দুটোর মধ্যে কোনো কন্টিনিউটি থাকবে না, এটা যেন খেয়াল থাকে। তাহলে এটা হলো পেনের নেচার। আর কি ফিচার থাকে? ইউরেটারিক কলিকিতে অনেক সময় ভমিটিং থাকে। আর অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসে বলেছিলাম কি, নৌসিয়া থাকে, ভমিটিং ইজ আনকমন। আর ফিভার অ্যান্ড অ্যানোরেক্সিয়া, এটা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসে থাকবে, ইউরেটারিক স্টোনে থাকবে না। ইউরেটারিক স্টোনে অ্যাট দ্য টাইম অফ অ্যাটাক রুগী অ্যানশাস, ইল লুকিং, আদারওয়াইজ ইন বিটুইন দ্য অ্যাটাক রুগী ইজ অ্যাবসুলেটলি নর্মাল, কলিকি পেন অ্যাবসুলেটলি নর্মাল, এবং তার টেম্পারেচার থাকবে না, ট্যাকিকার্ডিয়া থাকবে না, ইন বিটুইন অ্যাটাকে থাকবে না, ডিউরিং অ্যাটাকে তার ট্যাকিকার্ডিয়া থাকবে। অ্যাবডোমেন এক্সামিনেশনে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ফিচার আমি অলরেডি বলে ফেলছি। আর ইউরেটারিক কলিকে অ্যাবডোমেন এক্সামিনেশন করলে কোনো পজিটিভ ফাইন্ডিং পাওয়া যাবে না, অ্যাবসুলেটলি নর্মাল। অ্যাবডোমেনে পাওয়া যাবে না, লয়েনে পাওয়া যাবে না, কোনো পজিটিভ ফাইন্ডিং পাওয়া যাবে না। তাহলে এটা যেন খেয়াল থাকে। অ্যাকিউট ইউরেটারিক কলিক ইন দ্য রাইট সাইড অ্যান্ড অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ক্লিনিক্যাল ডিফারেন্স। একটু চিন্তা করে পড়লেই কঠিন না, জিনিসটা একেবারেই সহজ। আচ্ছা, কারণ ইউরেটারিক স্টোনে কোনো ইনফ্লামেশন হয় না, ইট ইজ অনলি অবস্ট্রাকশন অফ দ্য ইউরেটারের জন্য ফিচার হবে, সুতরাং ইনফ্লামেশনের কোনো এভিডেন্স সেখানে থাকবে না। ডিফারেন্সিয়েট দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ গ্যাস্ট্রিক আলসার অ্যান্ড ডিউডিনাল আলসার। এটা সার্জারির লোকের থেকে মেডিসিনের লোকজন তোমাদের বেশি জিজ্ঞাসা করবে, তোমরা নিশ্চয়ই এটা ভালো করে প্রস্তুতি থাকবা। তবে সিম্পল কথা হচ্ছে, কয়েকটা পয়েন্ট না জানলেই নয়, সেটা হলো গ্যাস্ট্রিক আলসার, ডিউডিনাল, দুটোই এপিগ্যাস্ট্রিক পেন নিয়ে ভর্তি হয়, দুইজনই এপিগ্যাস্ট্রিক পেন নিয়ে ভর্তি হয়। গ্যাস্ট্রিক আলসার কারণ এটা ফোরগাটের রিপ্রেজেন্ট করে। ফোরগাট যেটা রিপ্রেজেন্টেড করে সেটার পেন হবে হচ্ছে এপিগ্যাস্ট্রিয়ামে। ফোরগাটের ডিজিজ হলে পারে যে পেন হবে, তার পেন হবে এপিগ্যাস্ট্রিয়ামে। মিডগাটে পেন হলে হবে পেরিয়াম্বলিকাল রিজিমে বা সেন্ট্রাল অ্যাবডোমেনে। আর হিনগাটের জন্য পেন হবে হচ্ছে হাইপোগ্যাস্ট্রিয়ামে, আমলিকাসের নিচে হাইপোগ্যাস্ট্রিয়ামে। তাহলে এপিগ্যাস্ট্রিয়ামে পেন হবে। এই পেনের একটু ক্যারেক্টারিস্টিক আছে। গ্যাস্ট্রিক আলসারের পেন হবে হচ্ছে আফটার ইটিং, প্রতিবার খাবার পর পেন বেড়ে যাবে। আর ডিউডেনাল আলসারের পেন হবে হচ্ছে খালি পেটে বেশি হবে, খেলে কমে যাবে। ব্যাখ্যা সব আগে বলেছি, আমি মনে হয় না আর নতুন করে ব্যাখ্যা করা জরুরি। ভমিটিং হলে পারে, ভমিটিং হচ্ছে যে কমন ফিচার্স অফ গ্যাস্ট্রিক আলসারের ফিচার হচ্ছে ভমিটিং, কিন্তু খাওয়ার পর তার পেন হয়। স্টোমাকটা এমটি থাকলে সে কমফর্ট ফিল করে, স্টোমাকটা এমটি থাকলে কমফর্ট ফিল করে, সুতরাং সেখানে হয় সে বমি হয় অথবা নিজে বমি করে, ইনডিউস ভমিটিং করলে পারে সে আরাম লাগে। আর ডিউডেনাল আলসারে সাধারণত বমি থাকে না যত সময় পর্যন্ত না পাইলোরিক স্টেনোসিস ডেভেলপ করবে। তো আমি তো আলসার নিয়ে কথা বলছি, স্টেনোসিস না। ডিউডেনাল আলসারে বমি থাকে না, ডিউডেনাল আলসারে সে খেতে আরো পছন্দ করে, যত খাওয়া যায় তত আরাম লাগে। তাহলে গ্যাস্ট্রিক আলসারে ওজন কমে যাবে, বারবার বমি হবে, খেলে পারে তার কষ্ট বাড়ে, সে খেতে চাইবে না। হ্যাঁ, একটা সে খেতে চাবে না ডিউ টু দ্য ফেয়ার অফ পেন। আর গ্যাস্ট্রিক ক্যান্সারে হয় হচ্ছে অ্যানোরেক্সিয়া, এখানে কিন্তু অ্যানোরেক্সিয়া হবে না, ফেয়ার অফ পেন হবে, খেলে ব্যথা করে সেজন্য সে খেতে চায় না, দুটো আলাদা জিনিস। ওজন কমে যাবে। আর ডিউডেনাল আলসারে ওজন বেড়ে যাবে। এইবার হচ্ছে ডিউরেশন। গ্যাস্ট্রিক আলসার কতদিন থাকে, এপিসোড অফ অ্যাটাক কতদিন থাকে। গ্যাস্ট্রিক আলসারের পেন হচ্ছে শর্ট ডিউরেশন থাকে, আর ডিউডেনাল আলসারের পেনটা একটু বেশি দিন থাকে। এটা উইক থাকে, ওটা মান থাকে, আবার তারপরে কমে যায়। এটা উইক, একটা মান। একইভাবে তাহলে যেটা শর্ট থাকে তার মানে ওটা বারবার আসবে, ঘন ঘন আসবে। আর যেটা দীর্ঘদিন থাকে এটা আস্তে লেস ফ্রিকুয়েন্ট আসবে। হ্যাঁ, তাহলে দিস ইজ খুব ক্লিনিক্যাল কথা, এটা বলে পিরিয়ডিসিটি, ডিউরেশন অ্যান্ড পিরিয়ডিসিটি। তাহলে এই কয়েকটা জিনিস খুব মনে রাখা খুব সুবিধা। আরও অনেক কথা আছে গ্যাস্ট্রিক আলসারে, আমি সেটাই যাচ্ছি না। এটা হলো ক্লিনিক্যাল ফিচার হচ্ছে এইগুলো, একটা গ্যাস্ট্রিক আলসার একটা ডিউডেনাল আলসারের মধ্যে পার্থক্য। এটা আমরা সার্জনরা খুব কম জানতে চাই, মেডিসিনালরা বেশি জানতে হবে। কিন্তু একটা সুবিধা এটা,
যে আজকাল চিকিৎসা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, আনকমপ্লিকেটেড গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, দুটোর চিকিৎসার প্রোটোকলই মোটামুটি এক। সুতরাং ক্লিনিক্যালি পেপটিক আলসার ডিজিজ বলে আমরা চিকিৎসা করি, আলাদা আলাদা করে গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার আলাদা আলাদা চিকিৎসা লাগে না, উইদাউট এনি কমপ্লিকেশন। কমপ্লিকেশন হলে তখন আলাদা কথা। আচ্ছা, এরপরে আমি আর একটা কোশ্চেন যাব। এ ধরনের কোনো রুগী থাকলে তোমাদের শর্ট কেসেও দেওয়া হবে। ক্যান্সার টাং বা কার্সিনোমা টাং, কার্সিনোমা টাঙ্গে কি ফিচার নিয়ে প্রেজেন্ট করে? খুব সিম্পল কথা, কার্সিনোমা টাঙ্গে কি ফিচার নিয়ে প্রেজেন্ট করে। এখানে আর একটা কথা নেই, টাঙ্গে যে যদি কোনো পেশেন্ট থাকে অ্যাবনর্মালিটি, তাহলে শর্ট কেসে দেওয়া হয়। এখানে বেশি কিছু জানতে হয় না। এ ধরনের রুগী যদি তোমাদের শর্ট কেস দেওয়া হয়, ঘাবড়ে যাওয়ার কিছু নাই, কারণ এখানে খুব সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। কিভাবে ইন্সপেকশন করতে হয় এইটুকুন দেখলেই যথেষ্ট, আমরা খুশি হয়ে যাই। টাঙ্গে আলসার থাকলে, টাঙ্গে গ্রোথ থাকলে, অথবা টাং টাই থাকলে আমরা এই রুগীগুলো দেই। টাংটাই থাকলে তোমাকে কিচ্ছু জিজ্ঞাসা করবার না। টাংটাই কিভাবে দেখতে হয়, তুমি দেখতে পারো কিনা টাংটা উল্টায়, এইটা রোগটার নাম কি, বড় জোর চিকিৎসা কি, এক লাইনের কথা। এর বেশি কিচ্ছু জিজ্ঞাসা করা হয় না টাংটাই। সাধারণত আরে যে কি অসুবিধা হয় সেটা তোরা বলে ফেলি। এখানে সামান্য লেকচার ক্লাসে আমি বলেছি টাংটাই, এটা হচ্ছে কনজেনিটাল ডিজঅর্ডার। কনজেনিটাল ডিজঅর্ডার টাংটাই, এর একটা নাম আছে মেডিকেল টার্ম। হ্যাঁ, অ্যাঙ্কাইলোগ্লোসিয়া, অ্যাঙ্কাইলোগ্লোসিয়া এটা জিজ্ঞাসা করা হয়। টাংটাই তো একটা নন মেডিকেল টার্ম। অ্যাঙ্কাইলোগ্লোসিয়া, ANKY, অ্যাঙ্কাইলোগ্লোসিয়া, এটা থাকলে অসুবিধা কি? টাংটাকে জাস্ট রুগীটাকে প্রটুট করবে এবং উল্টানোর চেষ্টা করবে, সে উল্টাতে পারবে না। উল্টাতে গেলে তার জিহ্বাটা ব্যাঙের জিহ্বার মতো তার নিচের গামের সঙ্গে লেগে থাকবে, সে ডরসাম অফ দ্য টাংটা এলিভেট হবে, টিপটা এলিভেট হবে না। এটাই দেখা। নিশ্চিত হতে হয় কিভাবে? আমাদের টাং ডিপ্রেসর যেটা বা ইয়ে দিয়ে, ওই রিট্রাক্টর দিয়ে আমাদের টাংটাকে একটু এলিভেট করে দেয়। গ্লাভস হ্যান্ড। টাং এক্সামিনেশন করতে গেলে অবশ্যই ওরাল ক্যাভিটি এক্সামিনেশন করতে তোমাকে গ্লাভস করতে হবে, এটা যেন খেয়াল থাকে। দিস ইজ পার্ট অফ এক্সামিনেশন। ওরাল ক্যাভিটি এক্সামিন করতে গেলে তুমি হাত ভিতরে দাও আর না দাও, গ্লাভস করতে হবে। গ্লাভস পড়া শুরু করলে আমরা বলি যে ঠিক আছে তোমার এটা দরকার নাই, এটা করো, তুমি ভিতরে দেখার দরকার নাই, বাইরের থেকে দেখো। গ্লাভস পড়া শুরু করতে হবে, এটা যেন খেয়াল থাকে। গ্লাভস কেন পড়বা? দুটো কারণে। তোমার সেফটির জন্য, কারণ তার ওরাল ক্যাভিটির থেকে তোমার হাত কন্টামিনেশন হতে পারে, অথবা তোমার হাত থেকে তার ওরাল ক্যাভিটি কন্টামিনেশন হতে পারে। গ্লাভস পড়া মাস্ট। আচ্ছা, স্টেরাইল গ্লাভস পড়া। তাহলে টাংটাইতে অসুবিধা কি হয়? টাংটাইতে কোনো অসুবিধা, এমনি খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা হয়, কথাও সে বলতে পারে। অনলি তার প্রোনাউন্সিয়েশনে অসুবিধা হবে, তার আর্টিকুলেশনে কোনো অসুবিধা হবে না। প্রোনাউন্সিয়েশনের মধ্যে কোন প্রোনাউন্সিয়েশনে অসুবিধা হবে? সে কথা বলতে পারবে, সবই বলতে পারবে, আর বলতে পারবে না। তালব্য বর্ণ কোনগুলি? হ্যাঁ, তালব্য বর্ণগুলো বলতে পারবে না। ত, থ, দ, ধ এইগুলো উচ্চারণে তার অসুবিধা হবে, তালব্য বর্ণগুলো। হ্যাঁ, আর অনেকে বলে প, ফ, প, ফ, এগুলো তো ওষ্ঠবর্ণ, এগুলোতে তার কোনো অসুবিধা হবে না। তালব্য বর্ণ যে উচ্চারণ করতে গেলে টিপ অফ দ্য টাং তালু স্পর্শ করে, তালব্য বর্ণ। তো বাংলায় ত, থ, দ এই উচ্চারণ করতে গেলে তার একটু উচ্চারণে অসুবিধা হবে, এছাড়া তার আর কোনো অসুবিধা হবে না। তার খাওয়া দাওয়া, কথা বলা এতে অসুবিধা হবে না, আর্টিকুলেশনেও কোনো অসুবিধা হবে না, আর্টিকুলেশনে কথা বলা, আর প্রোনাউন্সিয়েশন উচ্চারণে একটু অসুবিধা হবে। এই হলো অসুবিধা। চিকিৎসা কি? এটা রিলিজ করে দিতে হয়। এটা অ্যাভাস্কুলার একটা ব্যান্ড থাকে, অ্যাভাস্কুলার একটা ব্যান্ড রিলিজ করে দিতে হয়। এটা রিলিজ করতে সাধারণত আমরা বাচ্চাদের থাকে আমরা আন্ডার অ্যানেস্থেশিয়া করি। বাচ্চাদের অ্যানেস্থেশিয়া ছাড়া তো কাজ করা যায় না। অনেকে আবার এটাকে অ্যানেস্থেশিয়া ছাড়াও করতে চায়, কিন্তু এটা নিয়ম না অ্যানেস্থেশিয়া দিয়ে, এবং এটা করতে ফিউ সেকেন্ড লাগে, কয়েক সেকেন্ড। অ্যাভাস্কুলার কোনো ব্যথা লাগে না, কোনো ওষুধ লাগে না, কিচ্ছু লাগে না। অপারেশনের পর কোনো ব্যথা ওষুধ থাকে না, কোনো ওষুধ লাগে না, কিচ্ছু লাগে না। 24 ঘন্টা পরে ওটা তুমি যে কেটে দিয়েছে ওটা দেখতেও পারবে না, মানে এপিথেলিয়ালাইজেশন হয়ে যায় 24 ঘন্টা পরে। তাহলে সেটাকে আমরা বলছি রিলিজ অফ টাংটাই, রিলিজ অফ টাংটাই, টাংটাই হয়ে গেল। শুধু এখান থেকে এবার কথা হলো টাঙ্গে আলসার থাকতে পারে। কি কি কারণে টাঙ্গে আলসার হয় এটা তোমাকে জানতে হবে। টাঙ্গে কি কারণে আলসার হয়?
তারপরে আরেকটা হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ দ্য টাং, এটা জানতে হবে। টাঙ্গে ক্যান্সার জানতে হবে। প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন কি, টাঙ্গে কি কি কারণে আলসার হয়? খুব সিম্পল, টাঙ্গে আলসার কি কি কারণে হয়? টাঙ্গে আলসার হয় হচ্ছে মোস্ট কমন হচ্ছে ট্রমেটিক আলসার, মানে ডেন্টাল ট্রমার জন্য বা আমাদের ব্রাশের জন্যে, ডিউরিং ডেন্টাল ব্রাশিংয়ের জন্য আমাদের যে ট্রমা হয় সেটা হলো কমন। তাহলে ট্রমেটিক আলসার হয়, ডেন্টাল আলসার আলাদা করে বলতে পারো, অথবা ট্রমেটিক আলসারের মতো ডেন্টাল আলসার। ইল ফিডিং ডেন্চার যদি থাকে, তার দাঁতে যদি কোনো ডিফেক্ট থাকে, অলওয়েজ তার রিকারেন্ট আলসার হবে। সুতরাং কোনো রুগী যদি বলে আমার মুখে বা দাঁতের জিহ্বায় বারবার ঘা হচ্ছে, অবশ্যই তার ডেন্চারটা দেখতে হবে, ডেন্চারে কোনো ডিফেক্ট আছে কিনা, কোনো ইট ইজ এ কজ অফ রিকারেন্ট আলসার। তাহলে ট্রমেটিক আলসার। আর কি হতে পারে? ইনফেক্টিভ আলসার হতে পারে, কোনো কারণে মুখে ইনফেকশন হয়ে আলসার তৈরি হতে পারে। অ্যাপথাস আলসার, এটা কোনো কারণ ছাড়াই হয় অ্যাপথাস আলসার, এবং ভেরি মাচ কমন এবং ভেরি পেনফুল অ্যাপথাস আলসার। এরপরে আর কিসের জন্য হতে পারে? সেটা হলো সিফিলিসের জন্য আলসার হতে পারে, ম্যালিগন্যান্ট আলসার হতে পারে, আর একটা টিউবারকুলার আলসার হতে পারে। দিজ আর দ্য আলসার অফ দ্য টাং। তাহলে ট্রমেটিক আলসার, ইনফেক্টিভ আলসার, তারপরে আর কি বললাম যে টিউবারকুলার আলসার, ম্যালিগন্যান্ট আলসার, সিফিলিটিক আলসার, আর একটা কি বলছিলাম যেন, অ্যাপথাস আলসার। দিজ আর দ্য আলসার অফ দ্য টাং। আচ্ছা, এটা আলাদা স্পেশাল টাইপ অফ ইনফেকশন বলেই আমি ইনফেকশন হিসেবে বললাম, স্পেশাল টাইপ অফ ইনফেকশন। ইনফেকশনের মধ্যে স্পেশাল টাইপ, আদার যেগুলো আমাদের আছে গ্লোসাইটিস হয়ে আলসার হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে যে প্রি ম্যালিগন্যান্ট অফ দ্য টাং, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। কি কি আছে এটা আমি আগেও বলেছি যে 5টা 6টা এস দিয়ে আমরা বলি, কি দিয়ে বলি, সেগুলো কি কি? একটা হচ্ছে সেপসিস, মানে পুয়ার ওরাল হাইজিন ইজ ওয়ান অফ দ্য কজ অফ সাবসিকুয়েন্ট। পুয়ার ওরাল হাইজিন থাকলে সবসময় ইনফ্লামেশন হবে, মেটাপ্লেশিয়া হবে, অ্যানাপ্লেশিয়া, ডিসপ্লেশিয়া সব হতে পারে। তাহলে সেপসিস। 2 নম্বর হলো শার্প টিথ, মানে দাঁত যদি ইলফিটিং থাকে, বারবার ট্রমা হয়, একই কথা, যেখানে বারবার ট্রমা হবে, ওয়ার অ্যান্ড টিয়ার হবে, রিপেয়ার অ্যান্ড ডিজেনারেশন হবে, সেখানেই ডিসপ্লেশিয়া, অ্যানাপ্লেশিয়া হওয়ার ঝুঁকি থাকবে। তাহলে সেপসিস, শার্প টিথ। তারপর হচ্ছে স্মোকিং। স্মোকিং যারা করে তাদের টাং আলসার, ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। সিফিলিটিক আলসার যদি থাকে তাদেরও কিন্তু ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। আর স্প্রিট মানে যারা অ্যালকোহলিক তাদেরও কিন্তু টাং ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে। আর একটা এস দিয়ে হচ্ছে কি, এটাকে কি বলে, মশলা, টার্মটা কি এস দিয়ে, পান মশলা যারা খায়, আচ্ছা আমি পরে বলছি, নাম মনে পড়লে বলছি, ওটা টার্ম আছে এস দিয়ে, সবগুলো কিন্তু এস দিয়ে বললাম। শার্প টিথ, সেপসিস, সিফিলিস, স্মোকিং, স্প্রিট, হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে, আচ্ছা আরেকটা আমি পরে একটু বলে দেবো, স্পাইস মানে হচ্ছে মশলা, পান মশলা, মানে পানের সঙ্গে যারা চুন বা খায়, কি বলে, ওই যে জর্দা এবং চুন দুটোই কিন্তু কার্সিনোজেনিক ফর টাং। তাহলে 6টা ঠিক হলো এস দিয়ে। এই এস দিয়ে সব বইতেই মোটামুটি এস দিয়ে বলা আছে, নর্মান ব্রাউজে কিন্তু এস দিয়ে বলা আছে, স্ট্যান্ডার্ড কথাবার্তা। তাহলে সেপটিক বা সেপসিস, শার্প টিথ, সিফিলিস, স্পাইস, স্মোকিং, স্প্রিট, এইসব কারণে টাঙ্গে ক্যান্সার হয়। টাঙ্গে ক্যান্সার হয় 2 রকম, একটা আলসারেটিভ ক্যান্সার, একটা প্রলিফারেটিভ ক্যান্সার। একটা আলসারেটিভ ক্যান্সার, একটা প্রলিফারেটিভ ক্যান্সার, ডেফিনেটলি আর একটা ইনফিল্ট্রেটিভ ক্যান্সার। 3টাই হতে পারে, 3টাই টাঙ্গে হতে পারে। 3টার ফিচার 3 রকম। আলসারেটিভ ক্যান্সার যদি হয়, একটা পেনফুল আলসার নিয়ে আসবে,
আলসারেটিভ ক্যান্সার হলে পেনফুল আলসার নিয়ে আসবে। প্রলিফারেটিভ গ্রোথ তো একটা গ্রোথ নিয়ে আসবে, এটা হচ্ছে ইউজুয়ালি ব্লিডিং নিয়ে আসে, রিকারেন্ট ব্লিডিং ফ্রম গ্রোথ থেকে আসবে, ওখানে ট্রমা হবে, রিকারেন্ট ব্লিডিং নিয়ে আসবে। আর ইনভেসিভ যদি হয় অ্যাসিমেট্রিক টাং নিয়ে আসবে, টাঙ্গের দুই দিকে দুই রকম হবে, টাং দেখতে দুই দিকে একরকম লাগবে না, হ্যাঁ, একদিকে ইনফিল্ট্রেশন হয়ে ফাইব্রোসিস হয়ে সেদিকে রিট্রাক্টেড হয়ে যাবে, মুভমেন্টও অ্যাসিমেট্রিক হয়ে যাবে। তাহলে কি বললাম, টাঙ্গে গ্রোথ হবে, ক্যান্সার হয় তিন রকম। আলসারেটিভটা হবে পেনফুল আলসার, সব জায়গায় ক্যান্সার কিন্তু পেনলেস হয়, এই টাং হচ্ছে একটা জায়গা যেখানে ক্যান্সার যদি আলসারেটিভ হয় দেন ইট উইল বি পেনফুল। টাঙ্গে আলসার যদি ক্যান্সার যদি আলসারেটিভ ক্যান্সার হয় দেন ইট উইল বি পেনফুল, এটা যেন মনে থাকে। তাহলে আলসারেটিভ হলে পেনফুল আলসার নিয়ে আসবে, গ্রোথ হলে পারে একটা, প্রলিফারেটিভ হলে একটা গ্রোথ অ্যান্ড ব্লিডিং নিয়ে আসবে, আর ইনফিল্ট্রেটিং ক্যান্সার হলে পারে অ্যাসিমেট্রিক টাং নিয়ে আসবে অ্যান্ড ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং বা মুভমেন্ট নিয়ে আসবে, মুভমেন্টে তার সমস্যা হবে। তাহলে একটু বলে ফেললাম আমি ফিচার্স অফ কার্সিনোমা অফ দ্য টাং, কিসে কি হবে। তাহলে কার্সিনোমা অফ দ্য টাঙ্গে কি কি ফিচার নিয়ে আসতে পারে, পেনফুল টাং নিয়ে আসতে পারে, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং নিয়ে আসতে পারে, একটা গ্রোথ ইন দ্য টাং অ্যান্ড ব্লিডিং ফ্রম দ্য গ্রোথ নিয়ে আসতে পারে। দিস আর দ্য ফিচার্স অফ কার্সিনোমা অফ দ্য টাং। এটা মোটামুটি ক্যান্সার। আর এখানে আরেকটা জিনিস বাকি থেকে গেল, মাইক্রোগ্লোসিয়া আর ম্যাক্রোগ্লোসিয়া। টাং ছোট হয় কিসে, বড় হয় কিসে, এটা। ম্যাক্রোগ্লোসিয়া মানে যে কোনো ধরনের গ্রোথ যদি হয় যেটা টাংকে বড় করে, ইউজুয়ালি এগুলো ভাস্কুলার নার্ভাস গ্রোথ যেটা হয় সেটার জন্য ম্যাক্রোগ্লোসিয়া হবে। কিসে হয় সেটা, লিম্ফ্যাঞ্জিওমা, হেমাঞ্জিওমা অ্যান্ড নিউরোফাইব্রোমা, এই তিনটা গ্রোথ যদি টাঙ্গে হয় টাংটা বড় হয়ে যায়। আর একটা আছে, সেটা হলো মেটাবলিক ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, তো টাংটা মোটা হয়ে যায়, ঠিক হয়ে যায়, বড় হয়ে যায়। হ্যাঁ, ওই যে একই কথা, হাইপোথাইরয়েডিজম বা ক্রেটিনিজম। ক্রেটিনিজম আর হাইপোথাইরয়েডিজম মাধ্যমে কি, সেটা হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম রে আমরা বলি ক্রেটিনিজম, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম রে আমরা বলি ক্রেটিনিজম। ক্রেটিনিজমেই আসলে বেসিক্যালি ম্যাক্রোগ্লোসিয়া হয়। তাহলে খুব সিম্পল হয়ে গেল ম্যাক্রোগ্লোসিয়ার কজ, লিম্ফ্যাঞ্জিওমা, হেমাঞ্জিওমা, নিউরোফাইব্রোমা অ্যান্ড ক্রেটিনিজম। আর টাঙ্গের কি হবে, কি বলে, মাইক্রোগ্লোসিয়া কিসে হবে, মাইক্রোগ্লোসিয়া হতে পারে কনজেনিটালি, তার টাংটা ছোট, কনজেনিটালি হতে পারে। আর অ্যাকোয়ার্ড হতে পারে হচ্ছে কি, যদি কোনো নার্ভ অ্যাট্রোফি হয় কোনো কারণে, যে কোনো কারণে টাঙ্গের নার্ভ যদি কোনো অপারেশনের জন্য যদি তার হাইপোগ্লোসাল নার্ভটা ইনজুরি হয় তাহলে মাসেল অ্যাট্রোফি হয়ে ছোট হয়ে যাবে। আর ওই যে একটা ক্যান্সার বললাম ইনফিল্ট্রেটিভ টাং ক্যান্সার, এর জন্যে হবে। টাং আছে কিন্তু ছোট। আর একটা অনেকে বলে যে অপারেশনের পরে পার্শিয়াল গ্লোসেক্টমি করা হয়েছে, এটা তো অন্য জিনিস, টাং ছোট হলো না, কেটে ফেলে দিলাম আমরা, এটা আলাদা জিনিস। তাহলে কি হলো, কনজেনিটাল হতে পারে, আর একটা হচ্ছে অ্যাট্রোপি হতে পারে, নিউরোপ্যাথিক অ্যাট্রোপি যদি হয় টাঙ্গের সেটা হতে পারে, আর ইনফিল্ট্রেটিভ গ্রোথ অফ দ্য লাঙ্গে যদি, টাঙ্গে যদি ইনফিল্ট্রেটিভ ক্যান্সার হয় তাহলে ফাইব্রোসিস হয়ে টাংটা ছোট হয়ে যেতে পারে। তাহলে টাঙ্গে মোটামুটি আমি সব বলে গেলাম। What are the important features of peptic ulcer perforation? What are the investigation done? এটা মোজাম্মেল স্যার তোমাদের সাথে এগুলো সব সবই পড়িয়েছে। তারপরে আমি একটু বলে রাখি, এখানে কোশ্চেনটা আসে বিভিন্ন সময়, অস্পিস সময় যেমন আসে তোমাকে বলে দেওয়া হয় ইম্পর্ট্যান্ট 4 ফিচার্স অফ পেপটিক আলসার পারফোরেশন, ইম্পর্ট্যান্ট বা নিউমোথ্রাক্সের একটা এক্সরে দিয়ে ইম্পর্ট্যান্ট 4 ফিচার, হ্যাঁ, সেক্ষেত্রে প্রয়োজনীয়গুলো বলতে হবে, অপ্রয়োজনীয়গুলো বলার দরকার নেই। তাহলে পেপটিক আলসার ডিজিজ পারফোরেশনের কি হিস্ট্রি থাকবে। আচ্ছা, আমি গ্যাস্ট্রিক আলসার অ্যান্ড ডিউডেনাল আলসারের ক্ষেত্রে হিস্ট্রিতে একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার অ্যান্ড ডিউডেনাল আলসারের একটা, সেটা হচ্ছে থেরাপিউটিক ট্রায়াল। সেটা হলো তুমি যদি পেপটিক আলসারের ওষুধ দাও তাহলে এর সিমটমগুলো সাবসাইড করে, এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কথা। পেপটিক আলসার ডিজিজ হলে, ম্যালিগন্যান্ট আলসার হলে তা হবে না। পেপটিক আলসার হলে পারে যে সিমটম থাকে, পেন থাকে, এটা সাধারণত পেপটিক আলসার ডিজিজের ওষুধ খেলে এটা তার সিমটমটা রিলিভ হয়ে যায়, এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট হিস্ট্রির মধ্যে আসবে।
আচ্ছা, এবার পেপটিক আলসার পারফোরেশনের কি ফিচার হবে? ফিচার হচ্ছে সাডেন অ্যাটাক অফ সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেন। সাডেন অ্যাটাক অফ সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেন। সিমটম সবসময় আপার, লোয়ার, রাইট অ্যান্ড লেফট করে বলতে হবে। রুগী বলে যে পেটে উপরের দিকে হঠাৎ করে তার ব্যথা, সাডেন অ্যাটাক অফ সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেন হুইচ গ্র্যাজুয়ালি সেটেল ডাউনওয়ার্ড অ্যান্ড স্প্রেড টু দ্য হোল অ্যাবডোমেন। তার মানে এখানে পারফোরেশন হয় আমাদের প্যারাকোলিক গাটারে, ওখানে পারফোরেশন হওয়ার সাথে সাথে হয় যেটা কেমিক্যাল ইরিটেশন হয়, যেটাকে আমরা বলি পেরিটোনিজম। এরপরে রাইট প্যারাকোলিক গাটার দিয়ে ব্যথাটা নিচে, কন্টেন্টগুলো নিচের দিকে নামবে এবং পেলভিসে যাওয়ার পর ইনফেকশন হয়ে আস্তে আস্তে হোল পেরিটোনিয়াল ক্যাভিটিতে ছড়িয়ে যাবে। তাহলে তো টিপিক্যাল ফিচার পারফোরেটেড পেপটিক আলসারের ফিচার হবে সাডেন অ্যাটাক অফ রাইট আপার বলতে পারো, কোনো অসুবিধা নাই, বা আপার অ্যাবডোমিনাল পেন হুইচ গ্র্যাজুয়ালি সেটেল ডাউনওয়ার্ড to involve the whole peritoneal cavity. Ultimately whole peritoneal cavity কে এই পেনটা ইনভলভ করবে। টিপিক্যাল হিস্ট্রি, ভমিটিং থাকতেও পারে, নাও থাকতে, এটা এত ইম্পর্ট্যান্ট না। এরপরে সিমটম যদি আমি বলি বা সেক্ষেত্রে সেটা হলো হিস্ট্রি, এটাও রুগী বলবে, রুগী যেহেতু বলবে এটা সিমটম মধ্যে গ্রুপে নিতে হবে। সেটা কি? হিস্ট্রি অফ, প্রিভিয়াস হিস্ট্রি অফ পেপটিক আলসার ডিজিজ or treatment of pain with antipeptic medication। তার পেপটিক আলসার ডিজিজের হিস্ট্রি থাকবে, অথবা প্রিভিয়াস হিস্ট্রি অফ ট্রিটমেন্ট অফ পেন উইথ অ্যান্টিপেপটিক ড্রাগ দিয়ে সে চিকিৎসা করছে, অথবা আরেকটা হিস্ট্রি অফ ইনটেক অফ স্টেরয়েড অর নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। সে হঠাৎ করে স্টেরয়েডাল ড্রাগ বা অ্যান্টি স্টেরয়েডাল ড্রাগ, বলে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ সে খেয়েছে, এরকম একটা হিস্ট্রি। এখানে হিস্ট্রিটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটোই হলো সিমটম, আর কিছু জানা। এবার বাদ বাকিটা সাইন। সাইনে কি পাবা? সাইন নির্ভর করবে স্টেজ অফ পেরিটোনাইটিসের পর, কোন স্টেজে রুগীটা আসলো। জেনারেল এক্সামিনেশনে যদি রুগী লেটলি আসে তাহলে আমরা পাবো ফিচার্স অফ পেরিটোনিজম, যেটা বলতে আমরা বলি কি ফিসিস বলি, এটাকে বলি হিপোক্রেটিক ফেসিস। হিপোক্রেটিক ফেসিস বলি আমরা, এটা হলো লেট ফিচার। সবসময় যেটা তুমি পাবা, বলে প্রয়োজন হলো তো আমি বলে আসলাম ইনস্পেকশন এক্সামিনেশনে। এরপরে ট্যাকিকার্ডিয়া পাবা, হাইপোটেনশন পাবা। যত দেরি হবে তত হাইপোটেনশন, ব্লাড প্রেশার কমতে থাকবে, ফিভার পেতে পারো, যত দেরি হবে তত ফিভার আসবে রোগী। তাহলে জেনারেল এক্সামিনেশনে এই চারটে ফিচার আমরা বললাম। লোকাল এক্সামিনেশনে আমরা কি পাবো? একটু দেরি হলে পারে হিউজ অ্যাবডোমিনাল ডিস্টেনশন, বা হিউজ না বলে অ্যাবডোমিনাল ডিস্টেনশন। ইনস্পেকশনে আমরা অ্যাবডোমিনাল ডিস্টেনশন। তারপর হচ্ছে রেস্ট্রিকশন অফ দ্য মুভমেন্ট উইথ রেসপিরেশন। অ্যাবডোমেন রেসপিরেশনের সাথে টোটালি মুভ করবে না, হোল অ্যাবডোমেন মুভ করবে না। হ্যাঁ, রুগী চুপচাপ শুয়ে থাকবে, একদম স্ট্রেট বেডের উপর শুয়ে থাকবে, মুভ করবে না। রিজিডিটি পাবো আমরা বোর্ড লাইক রিজিডিটি হোল অ্যাবডোমেনে, কথাটা খুব ইম্পর্টেন্ট। বোর্ড লাইক রিজিডিটি মানে হোল অ্যাবডোমেনটা তার রিজিডিটি হয়ে আছে, রিজিড হয়ে আছে, বোর্ড লাইক রিজিডিটি। জেনারেলাইজড টেন্ডারনেস ইন দ্য হোল অ্যাবডোমেন। জেনারেলাইজ পেরিটোনাইটিস, সুতরাং অ্যাবডোমেনের টেন্ডারনেসটাও জেনারেলাইজড হবে। পারকাশন নোটটা কি হবে আমাদের? পারকাশন করলে পারে আমরা পাবো টিম্প্যানিটিক, বাউল সাউন্ড অ্যাবসেন্ট। আমরা একটা ক্লাসিক্যাল ফিচার বলছি, আগে পরে আছে। এর মধ্যে থেকে সিমটম আমরা একটা বলবো, সরি আরেকটা বলি নাই। পারকাশনের টিম্প্যানিটিক পারকাশন নোট, আর একটা হচ্ছে আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস ইজ অবলিটারেটেড। আপার border of liver dullness along the কোথায় থেকে? along the mid axillary line, right mid axillary line. Upper border of the liver dullness বা upper border of the liver dullness obliterated along the right mid axillary line, এই বরাবরই আমরা করি।
এখানে পাওয়ার কথা ছিল সেটা আমরা পাবো না। তাহলে আমি যদি ইম্পর্টেন্ট ফিচারগুলো বলি তাহলে কি বলবো? একটা হচ্ছে পেন, সাডেন অ্যাটাক অফ সিভিয়ার রাইট আপার অ্যাবডোমিনাল পেন হুইচ গ্র্যাজুয়ালি সেটেল ডাউনওয়ার্ড টু ইনভলভ দ্য হোল অ্যাবডোমেন। এরপরে হচ্ছে ট্যাকিকার্ডিয়া পাবো আমি, টিপিক্যাল ট্যাকিকার্ডিয়া অ্যান্ড হাইপোটেনশন। এরপরে হচ্ছে বোল্ড লাইক রিজিডিটি অফ দ্য অ্যাবডোমেন অ্যান্ড জেনারেলাইজ অ্যাবডোমিনাল টেন্ডারনেস। এরপর পাবো আমি হচ্ছে আপার বর্ডার অফ লিভার ডালনেস অবলিটারেটেড, বাউল সাউন্ড অ্যাবসেন্ট। তাহলে এই কয়টা ফিচার আমি টিপিক্যাল ফিচার যদি বলি তাহলে আমি বলতে পারবো ইট ইজ এ কেস অফ পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেইনিং হলো ভিসকাস। এটা আমি ডিউডেনাল পারফোরেশন অ্যাকুরেট বলতে পারবো না, পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেইনিং হলো ভিসকাস। এবং এটা অলওয়েজ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটার জন্য কিন্তু কোনো পরীক্ষা লাগে না। পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেইনিং হলো ভিসকাস হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এরপরেও যদি আমার কনফিউশন হয় বা প্রমাণ চাই আমার, তাহলে আমি কি ইনভেস্টিগেশন করতে পারি? সিম্পল একটা মাত্র ইনভেস্টিগেশন করবো আমি। সেটা কি? সেটা হচ্ছে প্লেন এক্স রে অফ দ্য অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্টার ইনক্লুডিং বোথ ডোমস অফ ডায়াফ্রাম। এইটুকু পুরো পরিষ্কার বলতে হবে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, প্লেন এক্স রে বললে বসে থাকলে হবে না। প্লেন এক্স রে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্টার including both domes of diaphragm in AP view, anterior posterior view. এই যে প্লেন এক্সরেতে আমরা পাই কি পাই? ফিচার্স অফ নিউমোপেরিটোনিয়াম। এই নিউমোপেরিটোনিয়াম কিন্তু আমরা পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেইনিং হলো ভিসকাসের অনলি 50% কেসে পাই। নিউমোপেরিটোনিয়াম পাওয়া যায় অনলি, বেলিলাবে পরিষ্কার করে লেখা আছে 50% কেসে। তার মানে 50% কেসে আমরা নিউমোপেরিটোনিয়ামের এভিডেন্স পাবো এক্স রেতে, 50% পাবো না। সুতরাং এইটাই যদি আমাদের ডায়াগনোসিসের ভিত্তি হতো তাহলে আমরা কিন্তু 50% কেস মিস করতাম। সুতরাং ইট ইজ নট এসেনশিয়াল ইনভেস্টিগেশন। পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেইনিং হলো ভিসকাস হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটা জন্য খেয়াল করতে। তাহলে এটা আমরা বলে ফেললাম। এরপরে কি ইনভেস্টিগেশন করতে হবে তাও আমি বলে ফেলছি। এই এক্সরেটার পুরো নাম বলতে হবে, অর্ধেক বললে হবে না। এরপরে ফিচার আছে কোলোস্টমি। আগের দিন বলেছি কমপ্লিকেশন অফ কোলোস্টমি, যে বললাম যে সব কথাগুলো এক এক করে আসবে। কমপ্লিকেশন অফ কোলোস্টমি, ডিফাইন কোলোস্টমি আগের দিনও বলেছি কি? ইট ইজ অ্যান আর্টিফিশিয়াল ওপেনিং মেড ইন দ্য কোলন টু ডাইভার্ট দ্য ফিসেস অ্যান্ড দ্য এক্সটেরিয়র। ডেফিনেশন। এখন হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ কোলোস্টমি জিজ্ঞাসা করা হতে পারে। আর একটা যেটা ম্যানেজমেন্ট অফ কোলোস্টমি, এটা রিটেনে প্রায় প্রতিবারই পড়ে, যে কোনো একটা, দুইটা পরীক্ষা হয় বছরে, যে কোনো একটা পড়ে। ম্যানেজমেন্ট অফ কোলোস্টমি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ম্যানেজমেন্ট তোমাকে শুরু করতে হবে রুগীর কাউন্সেলিং থেকে। ম্যানেজমেন্ট অফ কোলোস্টমি, ম্যানেজমেন্ট অফ কোলোস্টমির মধ্যে কাউন্সেলিং। রুগীকে বলতে হবে যে আপনার এই রোগ হয়েছে, এই রোগের এই এই চিকিৎসার অপশান আছে, সেই অপশানের মধ্যে কোন চিকিৎসাটার কি কি সুবিধা কি কি অসুবিধা, 2-3টা অপারেশন থাকতে পারে একটা রোগের, কি সুবিধা, কোন চিকিৎসা করতে পারবা, বা তোমার সেট আপে বা তোমার মেডিকেল যে ওয়ার্ডে কাজ করছো সেই ওয়ার্ডে তোমার সব অপারেশন ওই ইউনিটে করার সুযোগ নাও থাকতে পারে, হাইলি ইকুইপড অপারেশন করার সুযোগ নাও থাকতে পারে। কোন যেটা সুযোগ আছে সেই সুযোগে এই সুযোগ আমাদের এখানে আছে, এই সুযোগের এই সুবিধা এই অসুবিধা। আপনি কি অপারেশন করতে বা এক নম্বর অপারেশন করতে রাজি আছেন কিনা, 1 নম্বর আমাদের এখানে অপারেশন করতে আছে কিনা, 3 নম্বর হলো আমাকে দিয়ে অপারেশন করতে আছে কিনা, পারেন কিনা। 3টার উত্তর আলাদা। অপারেশন হচ্ছে রুগীর চিকিৎসা। যদি বলে আমি অপারেশনই করাবো না, তাহলে তো অন্য কথা বলে লাভ নাই। অপারেশন করাবে, খুলনা মেডিকেল কলেজে এই সুবিধা আছে, হ্যাঁ। তারপরে বলতে হবে খুলনা মেডিকেলে যেসব সুবিধা আছে সব সুবিধা আমি পারি না, আমি এইটা অপারেশনটা পারি, আমি ল্যাপারোস্কোপি দিয়ে পারি না,
আমি রোবোটিক আছে, আমি রোবোটিক পারি না, আমি পেট কেটে করতে পারি, আমি রাজি আছে কিনা। দিস ইজ দ্য কাউন্সেলিং। তখন রুগী নিজের থেকে বলবে যে আপনারে দিয়ে এই হাসপাতালে আমি অপারেশন করতে রাজি আছি, উল্টো দিক দিয়ে উল্টো করে। তখন তুমি তাকে বলবা যে অপারেশন করলে রাজি থাকলে পারে যে আপনার অপারেশনের পর একটা কোলোস্টমি তৈরি করা হবে এবং সেই কোলোস্টমিটা এতদিন থাকবে, যদি টেম্পোরারি হয় যে এতদিন, মিনিমাম এতদিন থাকবে, তারপরে আবার অপারেশন করে আমরা বন্ধ করে দেব, অথবা এটা নিয়ে আপনাকে সারা জীবন বেঁচে থাকতে হবে। তাহলে সে তখন সেগুলো শোনার পর সে কাউন্সেলিং, সে কনসেন্ট দিলে পারে টেম্পোরারি হলে কতদিন পরে এটা বন্ধ করতে হবে এটা তাকে বলে দিতে হবে, যে কতদিন পরে সে ফিরে আসবে এটা বন্ধ করার জন্য। পার্মানেন্ট হলে সে এটা নিয়ে আজীবন বেঁচে থাকবে, কিভাবে সে লাইফ লিড করবে সেটা তাকে বলে দিতে হবে। এবং টেম্পোরারি হোক পার্মানেন্ট হোক, এই কোলোস্টমিটা থাকাকালীন তার কি কি কমপ্লিকেশন হতে পারে এবং সেই কমপ্লিকেশনগুলো সে কোথায় গেলে সমাধান পাবে সব কিছু তাকে বলতে হবে। দিস ইজ কল ম্যানেজমেন্ট অফ কোলোস্টমি। এবার আমার বাকি থাকলো বলা হঠাৎ দ্য কমপ্লিকেশন। কি কি কমপ্লিকেশন হতে পারে কোলোস্টমি করলে লট অফ কমপ্লিকেশন হতে পারে। কোনো কোনো বইতে এটা 30টা 35টা কমপ্লিকেশন, তোমাদের যেটা মনে না রাখলেই নয়। কোলোস্টমি তৈরি করার পর ইমিডিয়েট কিছু কমপ্লিকেশন হয়, সেটা কি হতে পারে? কোলোস্টমি তৈরি করলাম, তার ভাস্কুলারিটি নষ্ট হয়ে গেল, অ্যাভাস্কুলার নেক্রোসিস হতে পারে ইমিডিয়েটলি, অ্যাভাস্কুলার নেক্রোসিস হতে পারে। তার থেকেও আগে যেটা তার ব্লিডিং হতে পারে। তুমি কোলোস্টমি করে দিয়ে আসলে একটু পরে দেখলে ব্লিডিং হয়ে সব ব্যান্ডেজ ট্যান্ডেজ সব ভিজে গেছে, এটা তো ওপেন থাকে, র সারফেস, ব্লিডিং হতে পারে। তাহলে ব্লিডিং ফ্রম, এটা ইমিডিয়েট, আমি আলাদা আলাদা করে যদি বলি ইমিডিয়েট হচ্ছে তার ব্লিডিং হতে পারে, তার ইস্কেমিয়া হয়ে যেতে পারে। ব্লিডিং যেমন হতে পারে রক্ত চলাচল বন্ধ হয়ে, আমি এমন বেশি করে রক্ত চলাচল হেমোস্টাসিস করে দিয়ে আসলাম যখন অ্যাভাস্কুলার হয়ে গেল। ইস্কেমিক নেক্রোসিস হলে কোলোস্টমিটা যখন গ্যাংগ্রিন হয়ে যাবে তখন এটা খুলে নিজ ভিতর পেটের মধ্যে ঢুকে চলে যাবে, এটা আরও ডেঞ্জারাস। তাহলে ইস্কেমিক গ্যাংগ্রিন হতে পারে। তারপর ইডিমা হয়ে তার অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। অপারেশনের পরে জায়গাটা, যে কোনো জায়গায় অপারেশন করলে সেখানে ইনফ্লামেশন হয়, ইডিমা হয়, বন্ধ হয়ে সাময়িক মুখটা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে পোস্ট অপারেটিভলি তার ইডিমা হয়ে যেতে পারে। ওটা প্রোলাপস করতে পারে, বাইরে বেরোয় চলে আসতে পারে, খানিকটা ধরে বাইরে বেরোয় চলে আসতে পারে। তাহলে দিজ আর দ্য ইমিডিয়েট কমপ্লিকেশন। ইমিডিয়েট কমপ্লিকেশন হচ্ছে ব্লিডিং, গ্যাংগ্রিন, ইডিমাটাস, হ্যাঁ, অবস্ট্রাকশন অফ দ্য স্টোমা, তারপর হচ্ছে প্রোলাপস হতে পারে ইমিডিয়েটলি। এবার একটু পরের দিকে কি কমপ্লিকেশন হবে, হ্যাঁ, সেটা হচ্ছে আর্লি কি কি কমপ্লিকেশন। এটা হলো ইমিডিয়েট, পোস্ট অপারেটিভলি ইমিডিয়েট। আর্লি কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে ব্লিডিং সব সময় হতে পারে, যে কোনো সময় এটা ঘষা লাগলে ব্লিডিং হতে পারে। তারপরে হচ্ছে আর্লির মধ্যে আরেকটা হচ্ছে চারিদিকে যায় পেরিস্টোমাল এক্সকোরিয়েশন। দিস ইজ দ্য কমনেস্ট কমপ্লিকেশন। কোলোস্টমি থাকলেই এটা থাকবে, পেরিস্টোমাল এক্সকোরিয়েশন। স্টোমার চারিদিকে, যেখানে কোলোস্টমি করছো চারিদিকে স্কিনটা খেয়ে যাবে ফিকাল ম্যাটারের ইরিটেশনের জন্য। তাহলে যত প্রক্সিমাল স্টোমা হবে তত এটা বেশি হবে, এটাকে বলি আমরা পেরিস্টোমাল এক্সকোরিয়েশন। ব্লিডিং এর কথা তো এখান থেকেও, সেই এক্সকোরিয়েশন থেকে ব্লিডিং হতে পারে, স্টোমার এন্ড থেকে ঘষা লেগে ব্লিডিং এখানেও হতে পারে, আর্লিতেও হতে পারে ব্লিডিং। এক্সকোরিয়েশন অ্যান্ড ব্লিডিং হতে পারে। এরপরে আর কি কি হতে পারে? লেট কমপ্লিকেশন, একটু দেরিতে যেগুলো হয় সেগুলো কি কি কমপ্লিকেশন? এগুলো খুব, কোলোস্টমিটা ভিতরের দিকে ঢুকে যেতে পারে, এটাকে বলি আমরা রিট্রাকশন। কোলোস্টমিটা ভিতরের দিকে ঢুকে যেতে পারে, এটা বলি রিট্রাকশন। কোলোস্টমির যে কোনো একটা লুপ বা দুইটা লুপ থাকলে দুইটা লুপও বাইরের শিংয়ের মতো বেরোয় আসতে পারে, সেটাকে বলি আমরা প্রোলাপস। রিট্রাকশন হতে পারে, প্রোলাপস হতে পারে, স্টেনোসিস হতে পারে। প্রথমে ইডিমা দিয়ে অবস্ট্রাকশন হয়েছিল, এখন এটা আস্তে আস্তে হিলিংয়ের সাথে ফাইব্রোসিস হয়ে স্টেনোসিস হয়ে যেতে পারে, মুখটা স্টেনোসিস বন্ধ হয়ে যেতে পারে, আস্তে আস্তে স্টেনোসিস হয়ে যেতে পারে। তারপর হতে পারে কোলোস্টমিতে দুই রকম হার্নিয়া হতে পারে। একটা স্টোমাল হার্নিয়া। স্টোমাল হার্নিয়া হচ্ছে দুইটা লুপের মাঝখানে যদি ভিতরের থেকে লুপ বেরোয় আসে, দুইটা লুপের মাঝখানে দিয়ে, তাহলে স্টোমাল হার্নিয়া। আর বাইরে, স্টোমার বাইরের দিক দিয়ে, লুপের বাইরের দিক দিয়ে এবং ওই লুপ আর স্কিনের মাঝখান দিয়ে যদি হার্নিয়া হয় তাহলে আমরা বলি প্যারাস্টোমাল হার্নিয়া বা পেরিস্টোমাল হার্নিয়া। তাহলে একটা হতে পারে স্টোমাল হার্নিয়া
আর একটা হচ্ছে প্যারাস্টোমাল হার্নিয়া। 2 রকম হার্নিয়া হতে পারে। তাহলে মোটামুটি আমাদের মেজর কমপ্লিকেশনগুলো আমরা সব বলে ফেলছি। 2টো কমপ্লিকেশন আমি এখনো বলি নাই, এগুলো সব আমি দেখতে পারবো। এই যে যতগুলো কমপ্লিকেশন আমি বললাম এগুলো সব আমি দেখতে পারবো। 2টো কমপ্লিকেশন আমি দেখতে পারবো না, কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস। সেটা কি? একটা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। যত ক্লোস্টমি প্রক্সিমাল হবে বা আইলোস্টমি হবে তত বেশি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। আর একটা হচ্ছে তার সাইকোলজিক্যাল ডিপ্রেশন, বা তার সাইকোলজিক্যালি তার যে ট্রমা হবে। এই দুটো আমরা দেখতে পাচ্ছি না বাইরের থেকে, কিন্তু এটা একটা বিশাল একটা জিনিস। তাহলে আমি কি বললাম? ইমিডিয়েট বলছি, আর্লি বলছি, লেট বলছি। দিজ আর দ্য কমপ্লিকেশন অফ কোলোস্টমি। তাহলে এই একই সঙ্গে আমি কোলোস্টমি ম্যানেজমেন্ট এবং কমপ্লিকেশন বলে আসলাম। আর এই কোলোস্টমিক যাদের করা হয়, কোলোস্টমি কেয়ারের জন্য পৃথিবীর সমস্ত উন্নত দেশে কোলোস্টমি ক্লিনিক আছে, কোলোস্টমি ক্লিনিক আছে। সেই জন্যে সেখানে গেলে পারে তাদের সমস্ত কাউন্সেলিং করা হয়, তাদের হেল্প করা হয়। আমাদের দেশে এ ধরনের কোলোস্টমি ক্লিনিক ইন জেনারেল নাই, 2-1টা কর্পোরেট হাসপাতালে আছে কোলোস্টমি ক্লিনিক আছে, সেখানে গেলে তাদের সার্ভিস দেওয়া হয়। বাদ বাকি তোমাকে শিখিয়ে দিতে হবে। তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ওই অ্যাপ্লায়েন্স, মানে অ্যাপ্লিকেশন অফ কোলোস্টমি ব্যাগ। এটাও তোমার ম্যানেজমেন্টের মধ্যে থাকবে। কোলোস্টমি ব্যাগ কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে এটা চেঞ্জ করতে হয়, এটা তোমাকে দেখাই দিতে হবে যদি কোলোস্টমি ব্যাগ ব্যবহার করো। এরপরে কোশ্চেন আছে একটা, এই ধরনের কোশ্চেন এবার একটু তোমাদের বেশি থাকবে, মানে মোজাম্মেল স্যার কোশ্চেন থাকলেও যদি বোর্ডে যেহেতু থাকবেন উনি ঘোরায় ঘোরায় এই ধরনের কোশ্চেনগুলো করবে। এখানে একটা কোশ্চেন হচ্ছে 18 years ম্যারিড লেডি ওয়াজ অ্যাডমিটেড ইন সার্জারি ওয়ার্ড উইথ সিভিয়ার পেন ইন দ্য রাইট লোয়ার অ্যাবডোমেন। হোয়াট ইজ দ্য লাইকলি ডায়াগনোসিস? হোয়াট ইনভেস্টিগেশন ইউ সাজেস্ট? খুব সিম্পল কথা, প্রবলেমটা সিম্পল, কিন্তু উত্তরগুলো কিন্তু এখানে ভ্যারিয়েবল আছে, এখানে অনেকগুলো ফ্যালাসি আছে। বলা হচ্ছে 18 ইয়ার্সের আগে তো আমাদের দেশে না লেগাল না, এখন বোধহয় একটু আরো এবছর বোধহয় কমিয়ে দিল না, 16 বছর করছে না? হ্যাঁ, 16 বছর বোধহয় করছে। যাই হোক, 18 ইয়ার্স এটা ভ্যালিড ম্যারিড লেডি, তার কমপ্লিকেশন হচ্ছে সিভিয়ার রাইট লোয়ার অ্যাবডোমিনাল পেন। কি কি কারণ হতে পারে? 3টা কারণে হতে পারে, আর কোনো কথাই যাবা না। এর বাইরে আরো লোয়ার অ্যাবডোমিনাল পেনে বা রাইট আইলিয়াক ফোসা পেন যতগুলো আছে সব হতে পারে, কিন্তু এখানে তুমি 3টা জিনিস মনে রাখবা। 1 নাম্বার হলো সব থেকে কমন, যেটা আগে বলতে হবে, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। সার্জারির জন্য যেটা, সেটা কমন। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের জন্য আসতে পারে, সে ইউটিআই নিয়ে আসতে পারে, ভেরি কমন। এটাকে বলা বলে হানিমুন সিস্টাইটিস, নিউলি ম্যারিড লেডি বলা হয়েছে। তো ইউরিনারি ইনফেকশনের ঝুঁকি থাকে, মেডিসিনে একটা টার্ম আসে হানিমুন সিস্টাইটিস। তাহলে ইউটিআই নিয়ে একই রকম সিমটম নিয়ে আসতে পারে। লাস্ট বাট নট লিস্ট, সেটা আমি 3 নম্বরে বললো, সেটা হচ্ছে রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি। রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি, এই 3টা যেন ভুল না হয়, এই 3টা মনে রাখলেই হবে। অ্যাকিউট অ্যাবডোমেন, এটা এই কোশ্চেনটা আবার ইসেও থাকে, অস্পিতেও থাকে এই কোশ্চেনটা। তাহলে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, ইউটিআই, রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি। এর বাইরে রাইট আইলিয়াক ফোসাতে পেনের যত কজ আছে, 20-30টা কজ আছে, সবই আসবে, কিন্তু এখানে এত জরুরি না। পাশ করার জন্য 3টাই জরুরি, আমি এখানে আওড়াতে চাচ্ছি না এইগুলো। এই 3টা আমি আলাদা করার জন্য কোনো পরীক্ষা করব, কারণ একটা পার্ট আছে মানে হট ইনভেস্টিগেশন। কি কি করতে চাও তুমি? হ্যাঁ, কি কি করব আমি? অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটার জন্য কোনো ইনভেস্টিগেশন লাগে না। অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে যেহেতু আর 2টো জিনিস আছে এখানে, ইউটিআই এবং রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি, এইটা ডায়াগনোসিস করার জন্য আমার পরীক্ষা লাগবে। কি কি লাগবে এখানে? আমরা কি করতে পারি? আমরা একটা টিসিডিসি আমরা করতে পারি, টিসিডিসি ডায়াগনোসিসের জন্য। হিমোগ্লোবিন স্যার আমাদের এখানে কোনো হেল্প করবে না, সিম্পল টিসিডিসি। নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকলে 2টো জিনিস হতে পারে, একটা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, একটা ইউটিআই হতে পারে। আমরা একটা ইনফ্লামেশন, সেখানে একটোপিক প্রেগন্যান্সি সাথে এর কোনো সম্পর্ক নেই। একটোপিক প্রেগন্যান্সি ব্লাড কাউন্টের কোনো চেঞ্জ হবে না। এরপরে আমরা কি করব? একটা আল্ট্রাসোনোগ্রাম করব, খুব ইম্পর্ট্যান্ট একটা ইনভেস্টিগেশন। আল্ট্রাসোনোগ্রামে আমরা কি পেতে পারি? আল্ট্রাসোনোগ্রামে আমাদের উদ্দেশ্য হলো, আমরা টিপিক্যালি যেটা পাবো, রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি থাকলে
তার পক্ষে আমরা আল্ট্রাসোনোগ্রামে এভিডেন্স পেতে পারি, লোকালাইজড হিমোরেজের এভিডেন্স পেতে পারি এটা। আর ইউটিআই এর জন্য আমরা একটা ইউরিন আরএমই করবো। ইউরিন আরএমিতে যদি পার্সেল থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা ইউটিআই, ক্লিনিক্যালি ইউটিআই। আর একটা টেস্ট আমরা যদি রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সির এভিডেন্স আমরা ইনডাইরেক্ট এভিডেন্স পেলাম, ডাইরেক্ট এভিডেন্সের জন্য আমরা কি করতে পারি, আমরা ইউরিনে প্রেগন্যান্সি টেস্ট করতে পারি। তাহলে দিজ আর দ্য অল অ্যাবাউট ইনভেস্টিগেশন, এর বাইরে আর কিছু করতে হবে না। তাহলে আমরা টিসিডিসি করব, ইউরিন আরএমই করব, আল্ট্রাসোনোগ্রাম করব এবং ইউরিনে বিটা আইএসসিজি বা প্রেগন্যান্সি টেস্ট করব। তাহলে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে এই তিনটার মধ্যে কোনটা কি। এর কোনোটাই কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের ডাইরেক্ট, অ্যাপেন্ডিসাইটিস ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আচ্ছা, তাহলে এটা হলো আমার এই পেজের কোশ্চেন শেষ হলো। আমি গত দিনের পেজে দুটো কোশ্চেন বাকি ছিল, একটু আলোচনা করতে চাই, সময় লাগবে না বেশি। সেটা ছিল, হ্যাঁ, একটা কোশ্চেন আমি অর্ধেক শেষ করেছিলাম, হিমোথোরাক্স, ম্যাসিভ হিমোথোরাক্সও আমি বলেছিলাম। এখানে চেস্ট টিউবের কথা এসেছিল, মানে টিউব থোরাকোস্টমি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। কয়েকজন টিচার আছে খুব জিজ্ঞাসা করে, জাফরুল্লাহ স্যার যদি এক্সামিনার আসে উনি খুব জিজ্ঞাসা করেন এটা, কখনো ওই রকম ওয়াটার সিল ড্রেন বলবা না, টিউব থোরাকোস্টমি। ইট ইস টিউব থোরাকোস্টমি। থোরাকোস্টমি মেনটেন বাই টিউব ইস থোরাকোটমি, মেনটেন বাই টিউব ইস থোরাকোস্টমি। তাহলে টিউব থোরাকোস্টমি আমরা কখন করি? হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ টিউব থোরাকোস্টমি? আমি অ্যাঙ্গেল অফ সেফটি গতদিন বলেছি, রিপিট করবো না। টিউব থোরাকোস্টমির ইন্ডিকেশন কি? খুব সিম্পল, কি কখন আমরা টিউব থোরাকোস্টমি করি? প্লুরাল ক্যাভিটিতে যদি কোনো কালেকশন, অ্যাবনর্মাল কালেকশন থাকে। কোন কালেকশনগুলো? ডেফিনেটলি নিউমোথোরাক্স অ্যান্ড হিমোথোরাক্স, এই দুটো কিন্তু ভুললে চলবে না, অ্যান্ড পাইওথোরাক্স। তিনটা, নিউমোথোরাক্স, হিমোথোরাক্স, পাইওথোরাক্স। হিমোথোরাক্স হচ্ছে আমাদের যদি ম্যাসিভ হিমোথোরাক্স বা মডারেট টু ম্যাসিভ, সব হিমোথোরাক্স ছোটোখাটো ব্লাড বিল্ডিংয়ে লাগে না। পাইওথোরাক্স অলওয়েজ লাগবে, মানে এম্পাইমা থোরাসিক্স অলওয়েজ লাগবে, মোস্ট অফ দ্য হিমোথোরাক্সে লাগবে। আর নিউমোথোরাক্সে কোনটা লাগবে? টেনশন নিউমোথোরাক্স অলওয়েজ, আর ওপেন নিউমোথোরাক্স। এই দুটোর কথা যেন ভুল না হয়, টেনশন নিউমোথোরাক্স, ওপেন নিউমোথোরাক্স। স্পন্টেনিয়াস নিউমোথোরাক্সে ফ্রিকুয়েন্টলি লাগে না, স্পন্টেনিয়াস নিউজ এমনি এমনি ভালো হয়ে যায়, একটু ইয়ে হয় আবার স্পন্টেনিয়াসলি এটা অ্যাবজর্ব হয়ে যায়। টেনশন নিউমোথোরাক্স অ্যান্ড ওপেন নিউমোথোরাক্স এই দুটোতে লাগবে, টিউব থোরাকোস্টমি লাগবে। আরও কিছু কন্ডিশন আছে কখন আমরা টিউব থোরাকোস্টমি করি। কাইলোথোরাক্স যদি হয়, হ্যাঁ এটাও হতে পারে, কাইল যদি এখানে লিকেজ হয় বা লিম যদি লিকেজ হয় তাহলে এখানে কাইলোথোরাক্স এখানে লাগতে পারে। আর আফটার থোরাকোটমি, অপারেশনের পর সাপোজ পোস্ট অপারেটিভলি আমরা এটা একটা চেস্ট টিউব ড্রেনেজ দিয়ে আসছি। আরও অনেক ছোটো ছোটো কজ আছে, সেগুলো বলা জরুরি না। আমি কিন্তু যেটা বলি নাই, প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশনে কিন্তু আসলে কোনো টিউব থোরাকোস্টমির তেমন কোনো রোল নাই, এখানে হচ্ছে ট্যাপিং অ্যান্ড ড্রেনেজ। সেখানে অ্যাসপিরেশন করতে হবে, থেরাপিউটিক অ্যাসপিরেশন করতে হবে। টিউব দেওয়া তোমরা বলতে যাবা না, বললে অনেক ঝামেলা হতে পারে। কেউ কেউ দেয়, কখনো কখনো দেখবা কোনো ওয়ার্ডে বা ম্যালিগন্যান্ট কেসে কোনো লাভ নাই, দিয়ে আবার বের করলে আবার একটু পরে আবার হবে, খুব বেশি লাভ হয় না। একটা আছে যে খুব যদি তার রেসপিরেটরি ডিস্ট্রেস হয় সেক্ষেত্রে সাময়িক দেওয়া হয়, বাট অ্যাসপিরেশন, সেক্ষেত্রে অ্যাসপিরেশন, রিপিটেড অ্যাসপিরেশন ইজ বেটার দ্যান টিউব থোরাকোস্টমি ইন কেস অফ প্লুরাল ইফিউশন। কারণ প্লুরাল ইফিউশনে টিউব দিয়ে রাখলে পারে পাইওথোরাক্স হয়ে যাওয়ার ঝুঁকি আছে, সেটা মোর ডেঞ্জারাস টিউব দিতে গেলে। তাহলে আমি কি কি বললাম? নিউমোথোরাক্স, হিমোথোরাক্স, পাইওথোরাক্স বা এম্পাইমা থোরাসিস, এই তিনটা যেন ভুল না হয়। তাহলে ইন্ডিকেশন আমি সংক্ষেপে বললাম, কিভাবে দেওয়া হয় এবং কিভাবে মেনটেন করা হয়, বা ম্যানেজমেন্ট অফ ওয়াটার সিল ড্রেনেজ বা টিউব থোরাকোস্টমি। কিভাবে তুমি টিউব দেওয়ার পর বুঝবা যে টিউবটা কাজ করছে এবং কখন এটা বের করতে হবে, এটা কিন্তু খুব মানে তোমাকে অবশ্যই জানতে হবে। মাইনর সার্জারি যেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে, তার মধ্যে সার্কামসিশন একটা, এই একটা ইম্পর্টেন্ট, এটা তোমাকে জানতে হবে, থিওরিটিক্যালি জানতে হবে। কোথায় দেই? আমরা আগেই বলছি, অ্যাঙ্গেল অফ সেপ্টিক থেকে। এর মধ্যে আমরা
বেস্ট স্পেস হচ্ছে অ্যান্টেরিয়ার অ্যাক্সিলারি লাইন বরাবর। আমাদের জায়গা আছে কত কত সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস এর মধ্যে। আগেই বলেছি কোন জায়গায় আমরা দেবো, এটা আমরা সিলেকশন করব ভিতরে কন্টেন্ট কি আছে। যদি ফ্লুইড থাকে আমরা বেশি নিচের দিকে দেবো, আর ইয়ার থাকলে যত পারি উপরের দিকে দেবো, যত উপর পারি উপরের দিকে দেবো, তাহলে সুবিধা হবে আমাদের টিউব দিতে। সেকেন্ড থেকে আমরা ফিফথ স্পেসের মধ্যে আমরা যে কোনো স্পেসে এই অ্যাঙ্গেল অফ সেফটির মধ্যে আমরা দিব। আচ্ছা, তাহলে টিউবটা আমরা আন্ডার লোকাল অ্যানেস্থেশিয়া দেই, স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু কাটি, তারপরে মাসেলটাকে আমরা থ্রাস্ট করে ভিতরে ঢুকি। লোকাল অ্যানেস্থেশিয়া, লোকাল ইনফিল্ট্রেশন অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা ঢুকি। টিউবটা ঢুকবো, এখানে জিজ্ঞাসা করবে কোথায়, এটা ইন্টারকোস্টাল স্পেসের আপার বর্ডার পার্ট দিয়ে না লোয়ার পার্ট দিয়ে, এটা ইম্পর্টেন্ট কথা। ইন্টারকোস্টাল স্পেসের লোয়ার পার্ট দিয়ে, তার মানে হচ্ছে আপার বর্ডার অফ লোয়ার রিব। কারণ আমরা ইন্টারকোস্টাল স্পেসেরও একটা আপার পার্ট আছে, একটা লোয়ার পার্ট আছে। আপার পার্টে যদি যাই, ওটা হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য আপার রিব হলো। লোয়ার বর্ডারে, উপরের রিবের লোয়ার বর্ডারের ওখান দিয়ে ইন্টারকোস্টাল ভেন থাকে, সেটা ইনজুরি হয়ে যাওয়ার ঝুঁকি আছে। যেহেতু আমরা ব্লান্টলি ঢুকি, ইনজুরি হয়ে যাওয়ার ঝুঁকি আছে। এই জন্যে ইন্টারকোস্টাল স্পেসের লোয়ার পার্ট দিয়ে, যে ইন্টারকোস্টাল স্পেসে আমরা ঢুকি, ফিফথের নিচের পার্ট দিয়ে ঢুকবো। তার মানে ফিফথে যদি আমরা ঢুকি, সিক্সথ রিবের আপার বর্ডার দিয়ে আমরা ঢুকবো, এটা হচ্ছে নিরাপদ জায়গা, থ্রাস্ট করবো। আমরা একটা ইন্টারকোস্টাল টিউবই পাওয়া যায় আলাদা, ইন্টারকোস্টাল টিউব, মোটার হোয়াইট বোর্ড টিউব পাওয়া যায়, এবং যেগুলো ভাঁজ হয়ে যায় না। যদি ইন্টারকোস্টাল টিউব না পাওয়া যায়, হোয়াইট বোর ন্যাজোগ্যাস্ট্রিক টিউব আমরা দিতে পারি। মানে না পাওয়া গেলে আমরা হোয়াইট বোর একটা ন্যাজোগ্যাস্ট্রিক মানে রাইস টিউব দিতে পারি বা ফিডিং টিউব দিতে পারি। আইডিয়ালি হচ্ছে ইন্টারকোস্টাল টিউব পাওয়া যায়, কিন্তু কমপ্লিট সেটই স্কাল পাওয়া যায়, ওয়াটার সিল ড্রেনের সেট পাওয়া যায়। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা টিউবটা ঢুকাই দেবো। টিউব কতটুকুন ঢুকাবো আগে মার্ক করে নিতে হয়, তা নাহলে টিউব একবার ঢুকানোর পর তুমি বাইরের থেকে ঢুকাতে থাকবা, কতখানি ঢুকালে এটা তুমি বাইরের থেকে বুঝতে পারবা না। আইডিয়ালি হচ্ছে এটা টেকনিক, এটা নিজে মার্ক করে নিতে হয়, ওখানে মার্ক করে নিতে হয় টিউবের গায়ে যে আমি এতটুকুন ঢুকাবো। বেশি ঢুকালে পারে কি হবে, ভিতরে কিং হয়ে যাবে। কম ঢুকালে স্কিনের মধ্যে ঢুকে থাকলে প্লুরাল ক্যাভিটি পর্যন্ত যদি না যায়, তাহলে তোমার এটা কোনো পারপাস হবে না, সার্ভ হবে না, ড্রেন হবে না। সুতরাং এটা অ্যাপ্রোপ্রিয়েট পার্ট ভিতরে ঢুকাতে হবে। ঢুকাই দিলাম আমরা। ঢুকাই দেওয়ার পর আমরা বুঝবো কিভাবে যে এটা ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকলে পারেই এয়ার থাকুক বা ফ্লুইড থাকুক, যে ইন্ডিকেশনে আমরা ঢুকাই ওইটা দিয়ে টিউব দিয়ে আসতে থাকবে, টিউব দিয়ে আসতে থাকবে। এই টিউব ঢুকানোর আগে ওয়াটার সিল ড্রেনেজ ব্যাগ বা বোতলের মধ্যে আমরা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে, আমি এটা আলাদা করে বলতে চাচ্ছি না, এটা সামনাসামনি বলতে হবে কিভাবে। ওই টিউব ব্যাগের মধ্যে আমরা কি দেই, ব্যাগের মধ্যে আমরা সাধারণত স্টেরাইল ফ্লুইড দেই। এটা আইডিয়ালি হচ্ছে নর্মাল স্যালাইন দিতে হয়। নর্মাল স্যালাইন ছাড়া আমরা না পাওয়া গেলে আমরা পানিও দিতে পারি ইউজুয়ালি, কিন্তু আইডিয়ালি হলো নর্মাল স্যালাইন দিতে হবে। ব্যাগের মধ্যে নর্মাল স্যালাইন দিতে হবে, এবং ওই যে ড্রেন টিউবটা দিয়ে চেস্ট থেকে ড্রেন করবে ওইটা পানির মধ্যে ডুবে থাকবে। ওটা যেন অবশ্যই পানির মধ্যে ডুবে থাকে। পানির মধ্যে ডুবে না থাকলে পারে ওটা দিয়ে অ্যাসেন্ডিং ইনস্পিরেশনের সময় ওটা দিয়ে অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে যেতে পারে, বাতাসের থেকেও ব্যাকটেরিয়া ভিতরে ঢুকে যেতে পারে। তাহলে এখন আমরা ওটাকে টিউবটাকে ফিক্স করে দেবো চেস্ট ওয়ালের সাথে একটা সিল্ক দিয়ে। প্রথমে আমরা একটা পারসিস্টিং সুসার দিই এই টিউবের চারিদিকে। ড্রেনেজ টিউব ঢুকানোর পর ওর চারিদিকে একটা পারসিস্টিং সুসার দিয়ে আমরা রেখে দিই, পারসিস্টিং সিল্ক সুসার দিয়ে রেখে দিই। আর একটা সুসার দিয়ে আমরা টিউবটাকে ফিক্স করে দিই, চেস্ট ওয়ালের সাথে ফিক্স করে দিই, যাতে এটা নড়াচড়া না করে, ফিক্স করে দিই। এরপরে আমরা ওখানে একটা এয়ার টাইট গজ ব্যান্ডেজ দিয়ে এয়ার টাইট করে দিই, যাতে বাতাস ভিতরের থেকে বাইরে, বাইরের থেকে ভিতরে না আসতে পারে। বাতাস যদি ওখান দিয়ে যাতায়াত করে টিউবের গা দিয়ে সাইড দিয়ে, তাহলে কিন্তু ওয়াটার সিল ড্রেন হবে না, সিল ড্রেন হবে না, এয়ার টাইট ড্রেন হবে না। আচ্ছা, এইবার টিউবটা কাজ করছে কিনা কিভাবে বুঝতে হবে। টিউব যদি কাজ করে তখন কোলাম অফ বাবেল, ওই ফ্লুইড যখন আসার পর ফ্লুইড এবং টিউবের যে বাতাসের একটা ইন্টারফেস ওইটা দেখা যাবে, ওয়েল ডিফাইন্ড হবে, এবং ওইটা মুভ করবে। ইন্সপিরেশনের সময় ভিতরে ঢুকে যাবে, এক্সপিরেশনের সময় বাইরে আসবে। এই কোলামটা যদি, বাবেল কোলামটা যদি মুভ করে, তাহলে আমরা মনে করব
টিউব ইজ ফাংশনিং, টিউব ইজ ফাংশনিং। অথবা কালেক্টিং ব্যাগের মধ্যে কন্টেন্ট যদি প্রতিদিন বাড়তে থাকে, তার মানে ওদিক যে ড্রেনেজ হচ্ছে, সে ফ্লুইডই হোক, পাসই হোক, ব্লাডই হোক, কন্টেন্ট যদি বাড়তে থাকে অ্যাকর্ডিংলি কালারও চেঞ্জ হবে। তাহলে দুইভাবে আমরা চিনব, কন্টেন্ট যদি বাড়ে তাহলে ড্রেনেজ হচ্ছে, ড্রেনেজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারপরেও টিউবটা কাজ করছে বুঝবো আমরা ওই মুভমেন্ট অফ দ্য কোলাম দিয়ে, হ্যাঁ, এয়ার অ্যান্ড ফ্লুইড ইন্টারফেসের বা ভিতরে যে বাবেল থাকবে সেই বাবেলের মুভমেন্ট দিয়ে। যদি মুভমেন্ট না হয় তাহলে আমরা কি হবে, তাহলে আমরা ধরে নেব যে টিউবটা কাজ করছে না, টিউবের কোথাও ব্লক হয়ে গেছে, টিউবটা কাজ করছে না। টিউব সমস্ত লিকুইড বা এয়ার আসার পরও, ফ্লুইড আসার পরও কিন্তু ওটা কাজ করবে, বন্ধ হবে না। কিন্তু যদি মুভ না করে তাহলে টিউব ব্লক হয়ে গেছে। আচ্ছা, এই টিউবটাকে আমরা কয়দিন রাখবো? যতদিন পর্যন্ত আমাদের ভিতরের কন্টেন্ট ড্রেনেজ না হবে ততদিন রাখবো। এটা আমরা বুঝবো কিভাবে যে সব ড্রেন হয়ে গেছে? যদি তার নিউমোথোরাক্স থাকে, নিউমোথোরাক্স থাকলে দেখবা ব্যাগের মধ্যে কন্টেন্ট বাড়বে না, এয়ার বাড়বে না, তার শ্বাসকষ্ট কমে যাবে। আমরা যখন অস্কাল্টেট করব বা পারকাশন করব তখন দেখবো লাং এক্সপ্যান্ড করছে, এটা ফাইন্ডিংস নর্মাল হবে। আর যদি ফ্লুইড থাকে, ব্লাড বা লিকুইড থাকে বা আদার লিকুইড, কি বলে কাইল থাকে বা ইয়ে থাকে, কি বলে লিম্ফেটিক্স থাকে, অথবা পাস থাকে, অথবা প্লুরাল ইফিউশন থাকে, তাহলে আমরা কি করব, আমরা বুঝতে পারবো রুগীর কষ্ট কমে গেছে। আগে যে কষ্টের জন্য এটা দেওয়া হয়েছিল, নিউমোথোরাক্স হলে তার জ্বর কমে যাবে, তার শ্বাসকষ্ট কমে যাবে। এটা আমরা আমরা এক্সামিন করব, চেস্ট এক্সামিন করব, চেস্ট এক্সামিন করে দেখব যে না তার চেস্ট এক্সপ্যানশন হয়েছে, হ্যাঁ, তার পারকাশন করে দেখব যে তার আগের থেকে উন্নতি হয়েছে, বা লাং এক্সপ্যান্ড করার যে এভিডেন্স সেটা আমরা পাবো। কোলামের মধ্যে আমরা দেখব, ওই টিউবের মধ্যে আমরা দেখব যে আগের মতো আর কন্টেন্ট আসছে না, কিন্তু বায়োল টিউব প্যাটেন্ট আছে। এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা রুগীকে কাশি দিতে বলবো। কাশি দিতে বললে যদি ইয়ার বাবেল ওর মধ্যে ঢুকে যায়, ইয়ার বাবেল বেশি এসে যায় টিউবের মধ্যে, তাহলে বুঝবো ভিতরে এখন আর লিকুইড, কোনো লিকুইড নাই। কাশি দেওয়ার জন্যে ফ্রদি যেটা আছে, রেস্ট অফ দ্য কন্টেন্ট আছে, সেটা আসছে। আর কাশি দেওয়ার পর তার এই ইরিটেশন বেশি হবে, আরও কাশি, শুকনো কাশি আসবে 2-4টা আরও বেশি, ওই টিউবের ইরিটেশনের জন্য। তাহলে আমরা বুঝবো যে না তার প্লুরাল ক্যাভিটিগুলো এমটি হয়ে গেছে, আমাদের পারপাস সার্ভ হয়েছে। তখন ক্লিনিক্যালি আমরা নিশ্চিত হলাম যে না তার টিউব বের করার সময় হয়েছে, তখন আমাদের এক্স রে করতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস ভুলে গেছি, যে পরে বলবো, আমরা এক্স রে করবো। এক্স রে করে নিশ্চিত হব আমার ক্লিনিক্যাল ফাইন্ডিংসগুলো ঠিক আছে কিনা। কথা বলে শেষ করব, কারেন্ট চলে গেছে, একটু বলে শেষ করি, এটা খুব ইম্পর্ট্যান্ট, এই জন্য বলছি। এক্স রে কোশ্চেন করা, এক্স রে কয়বার করতে হবে? এক্স রে আইডিয়ালি করার নিয়ম 4 বার। একটা নিউমোথোরাক্স, হেমোথোরাক্স বা পাইওথোরাক্সের এক্স রে করতে হয় 4 বার। প্রথমে একবার এক্স রে করতে হয় টিউব দেওয়ার আগে, নিশ্চিত ডায়াগনোসিস নিশ্চিত হওয়ার জন্য। কি ডায়াগনোসিস নিশ্চিত হব? আমরা যদি হিমোথোরাক্স, পাইওথোরাক্স বা নিউমোথোরাক্স থাকে, আমরা এক্স রেতে আমরা বুঝতে পারবো। আর একটা এভিডেন্স হচ্ছে মিডিস্টিনাল শিফটিং। এক্স রেতে আমরা মিডিস্টিনাল শিফটিং পাবো। সেই জিনিসটা কি? মিডিস্টিনাল শিফটিং বুঝবো কবে? ট্রাকিয়া সেন্টার থেকে যে কোনো একদিকে, যেদিকে কালেকশন তার উল্টো দিকে চলে যাবে ট্রাকিয়া। হার্টটাও তাই, যে নর্মালি যেখানে থাকার কথা ছিল, যেদিকে কালেকশন তার থেকে অপোজিট দিকে চলে যাবে। রাইট দিকে হলে লেফটে বেশি চলে যাবে, আর লেফটে হলে রাইট দিকে সরে আসবে। তাহলে সেটাকে দুটোকে একসঙ্গে আমরা মিলায়ে বলি হার্ট শ্যাডো এবং ট্রাকিয়ার শ্যাডো, দুটোকে শিফটিং দেখে আমরা বলি শিফটিং অফ দ্য মিডিস্টিনাম। এটা একটা ইম্পর্ট্যান্ট ফিচার। শিফটিং অফ দ্য মিডিস্টিনাম না থাকলে মনে করা হয় যে তার রেসপিরেটরি ডিস্ট্রেসটা সিগনিফিক্যান্ট না। কিন্তু পাইওথোরাক্সের ক্ষেত্রে অন্য কথা, পাইওথোরাক্সের ক্ষেত্রে শিফটিং না থাকলেও আমাদের টিউব দিতে হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা এক্স রে করতে হবে আমাদের টিউব দেওয়ার আগে। টিউব দেওয়ার পর আমাদের টিউব দেওয়াটা ঠিক হয়েছে কিনা, বা টিউবের ভিতরে যে অংশটা আছে সেটা জায়গা মতো আছে কিনা, সেটা নিশ্চিত হওয়ার জন্য টিউব দেওয়ার পর আরেকটা এক্স রে করতে হবে। আর পরেই যে আরো দুটো বললাম, টিউব খোলার আগে একটা এক্স রে করতে হবে, টিউব খোলার পর আর একটা এক্স রে করতে হবে। আইডিয়ালি হলো 4টা এক্স রে করার নিয়ম। এটা বলতে ভুলে গেছিলাম, এটা বলা হয়ে গেল। আচ্ছা,
এর সঙ্গে আমি আজকে চেস্ট ইঞ্জুরি বলে শেষ করব। এটা ওয়াটার সিল ড্রেনের এটুকুন বলা দরকার ছিল, বলে ফেললাম। আর একটা কথা আমি গতদিন বলছিলাম যে শেষ, আর একটা এক কোশ্চেন রয়ে গেল, ব্রেস্ট, পরের দিন আলোচনা করবো, আজকে না। আজকে বলে শেষ করবো ওই যে ডেডলি ডজন, বলছিলাম তোমরা একটু দেখে এসো। এর মধ্যে 6টা হচ্ছে ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং, মানে সেটা না করলে পারে জীবন মানে বিপন্ন হবে এখনই। আর আর 6টা হচ্ছে পোটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং, যেগুলো না করলে পরবর্তীতে নানা রকম জটিলতা তৈরি হবে। ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং সেটাকে আমরা বলছি কি, এটা লেথাল 6। লেথাল 6 ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং যেটা, এটা হলো প্রাইমারি সার্ভেতে দেখতে হয়। ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং যেটা প্রাইমারি সার্ভের সময় এটিএলএস এর, এটাকে বলি আমরা লেথাল 6। আর পোটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং যে 6টা, সেটাকে আমরা বলি কি বলি, সেটা হলো হিডেন 6। এটা দেখি আমরা সেকেন্ডারি সার্ভেতে। সেকেন্ডারি সার্ভেতে এই কটা দেখতে হয়। অল আদার ইঞ্জুরি যখন দেখি সেকেন্ডারি সার্ভেতে হিডেন 6। তাহলে লেথাল 6 কি কি এটা কিন্তু জানতে হবে। অনেক সময় চেস্ট ফিজিশিয়ান, সার্জন বা তারা যারা রিলেটেড যারা যদি আশেপাশে থাকে, যেমন এর আগে প্রশান্ত স্যার ছিল, খুব জিজ্ঞাসা করতো এটা। তাহলে ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং 6টা কি কি, একেবারে পরিষ্কার, এটা একেবারে বইতে পরিষ্কার করে লেখা আছে, তোমাদের পড়ে আসতে বলছিলাম আমি। সেগুলো কি কি, একটা হলো এয়ারওয়ে অবস্ট্রাকশন। এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকলে এটাকে ক্লিয়ার করতে হবে তোমাকে, দেরি করা যাবে না, তাহলে অক্সিজেন দিয়ে কোনো লাভ হবে না। এয়ারওয়ে অবস্ট্রাকশন। তারপর হচ্ছে ট্রাকিও ব্রঙ্কিয়াল ডিসরাপশন। ভুলতে গেল না, সরি, ভুল বলছি আমি, ওটা ভুল বলছি আমি। 1 নাম্বার হচ্ছে এয়ারওয়ে অবস্ট্রাকশন, ভেরি গুড। 2 নাম্বার হলো প্লুরাল ক্যাভিটিতে 3টা জিনিস আছে। প্লুরাল ক্যাভিটিতে সে কি কি, টেনশন নিউমোথরাক্স, ওপেন নিউমোথরাক্স, হিমোথরাক্স। এরপরে হলো ডায়াফ্রামেটিক ইঞ্জুরি, আর একটা হচ্ছে ফ্লেল চেস্ট। না না, ওটা গোলমাল। পেরিকার্ডিয়াল টেম্পোনেট হলো সেকেন্ডারিতে। আচ্ছা তাই, আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে আমি এটা কারেকশন করি। কি কি বললাম? 1 নাম্বার হলো এয়ারওয়ে অবস্ট্রাকশন, 2 নাম্বার হলো টেনশন নিউমোথরাক্স, ওপেন নিউমোথরাক্স, ম্যাসিভ হিমোথরাক্স যেটাকে বলে ম্যাসিভ হিমোথরাক্স। এরপরে হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেট, সরি ঠিকই আছে, কার্ডিয়াক টেম্পোনেট। আরেকটা হচ্ছে ফ্লেল চেস্ট। ফ্লেল চেস্ট, এই 6টাকে আমরা বলছি লেথাল 6 বা ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং কন্ডিশন, চেস্ট ইঞ্জুরি। আর 6টা হচ্ছে পোটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং, সেটাকে তার একটা নাম হচ্ছে হিডেন 6। সেগুলো কি, সেগুলো আমরা ওইভাবে আসবো। সেটা কি কি আসবে? 1 নম্বরে হচ্ছে আমরা উপর থেকে নিচের দিকে যদি আসি, তাহলে 1 নম্বর হচ্ছে ট্রাকিও ব্রঙ্কিয়াল ডিসরাপশন। ট্রাকিও ব্রঙ্কিয়াল ডিসরাপশন। আর একটা হচ্ছে ইসোফেজিয়াল ইঞ্জুরি। এরপর আছে অ্যাওর্টিক ডিসরাপশন, থোরাসিক অ্যাওর্টার যদি ডিসরাপশন হয়। এরপরে আসবে মায়োকার্ডিয়াল কন্টিউশন যদি হয়। তারপরে হচ্ছে পালমোনারি কন্টিউশন। আর লাস্ট ওয়ান হচ্ছে ডায়াফ্রামেটিক ইঞ্জুরি। তাহলে কি কি হলো? হিডেন 6 বা পোটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং। তাহলে উপর থেকে নিচের দিকে মনে রাখতে সুবিধা, ট্রাকিও ব্রঙ্কিয়াল ডিসরাপশন, ইসোফেজিয়াল ইঞ্জুরি, পেরিকার্ডিয়াল মায়োকার্ডিয়াল কন্টিউশন, পালমোনারি কন্টিউশন, ডায়াফ্রামেটিক টিয়ার বা ডায়াফ্রামেটিক ইঞ্জুরি। একটা বাদ দিয়ে গেলাম নাকি? 6টা বলছি আমি, আউটা বলি নাই না? আচ্ছা, তাহলে ট্রাকিও ব্রঙ্কিয়াল ডিসরাপশন, ইসোফেজিয়াল ইঞ্জুরি, thoracic aorta disruption, myocardial contusion, pulmonary contusion and diaphragmatic injury.
এই কয়টাকে আমরা বলি পোটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং বা হিডেন সিক্স। আচ্ছা, এগুলো এটাই, এই ছয়টার আগের ছয়টা মিলায়ে আমরা বলি ডেডলি ডজন। আর একটা কথা বলে শেষ করব, হোয়াট ইজ ফ্লেল চেস্ট। খুব খুব জিজ্ঞাসা করা হয় ফ্লেল চেস্ট। ফ্লেল চেস্টের কিন্তু একটা ডেফিনেশন আছে, তোমরা প্রায় গোলমাল করো এটা নিয়ে। ফ্লেল চেস্ট ডেফিনেশনটা জানলেই হবে। ফ্লেল চেস্ট কি? ফ্লেল চেস্ট হলো ইনজুরি টু দ্য রিব। কয় জায়গা হবে? মোর দ্যান অন রিব, মোর দ্যান অন সাইট। মোর দ্যান অন রিব, মোর দ্যান অন সাইট, মানে মোর দ্যান ইনজুরি টু দ্য, মোর দ্যান অন and or more than on site of rib injury is called flail chest. এখানে দুটো জিনিস বোঝার, একটা হলো যে কোনো একদিকে, দুই দিকে, একটা রিবের মনে করো সেকেন্ড রিবের একটা ডাইন দিকে হয়েছে আর একটা বাঁ দিকে হয়েছে, তাহলে হবে না, ফ্লেল চেস্ট হবে না। ফ্লেল চেস্ট হতে গেলে পারে ওই রিবটাকে আনস্টেবল হতে হবে। ওই রিবটা, ওই রিব যে রিবটা ভেঙে গেছে তার দুই দিকের কোনো দিকেই তার কোনো ইয়ে থাকবে না, কি বলে, কন্টিনিউটি থাকবে না, মানে ওই রিবটা ভাষা হবে। রেস্ট অফ দ্য চেস্ট ওয়ালের মুভমেন্টের সাথে ওই রিবটার মুভমেন্ট হবে না, ওই রিবটা ভেঙে আলাদা হয়ে যাবে। সেটা একটা রিবের দুই দিকে ভাঙলেও হতে পারে, আবার অনেকগুলো রিবের একাধিক সাইড ভাঙলেও হতে পারে। এখানে যদি একটা রিব ভেঙে থাকে বা তার কোনো পাশ যদি কন্টিনিউটি থাকে, মোর দ্যান ওয়ান রিব বাট কন্টিনিউটি আছে, সেক্ষেত্রে আমরা স্ট্র্যাপিং করে রাখি। আর মোর দ্যান ওয়ান রিব যদি আনস্টেবল হয় তাহলে সেখানে মেকানিক্যাল ভেন্টিলেশন লাগবে, এই হলো চিকিৎসা। তার মানে এটা একটু বোঝার ব্যাপার, হাতে কলমে না হলে। তাহলে ফ্লেল চেস্টের ডেফিনেশনটা তোমরা জেনে রাখো, মোর ফ্র্যাকচার অফ মোর দ্যান অন রিব or more than on side of a single rib in where the rib is unstable বা rib segment is unstable। একটা জিনিস, ফ্লেল চেস্টের সমস্যাটা কি? এটা রেস্ট অফ দ্য বডির উল্টো দিকে, চেস্ট ওয়ালের উল্টো দিকে মুভমেন্ট করে। কারণ এটা ইনস্পিরেশনের সময় আমাদের থোরাসিক ক্যাভিটির মধ্যে নেগেটিভ প্রেশার, থোরাসিক ক্যাভিটি বলছি কেন, প্লুরাল ক্যাভিটিতে যদি নেগেটিভ প্রেশার তৈরি না হয় তাহলে আমাদের ইনস্পিরেশন হবে না। এই ফ্লেল সেগমেন্ট থাকলে ইনস্পিরেশন, নেগেটিভ প্রেশার তৈরি হবে না। নেগেটিভ প্রেশার যদি তৈরি না হয় আমরা ইফেক্টিভ ইনস্পিরেশন করতে পারবো না। সুতরাং ইট ইজ এ লাইফ থ্রেটেনিং কন্ডিশন। তাহলে যে দুটো কথা বললাম, যে রিবটা ভাঙতে হবে মোর দ্যান অন সাইড অথবা মোর দ্যান অন রিব, এবং সেটা আনস্টেবল হতে হবে। এটা একটু বইতে দেখে নিও, ছবিটা দেখে নিও, তাহলে ক্লিয়ার হবে। দিস ইজ ফ্লেল চেস্ট। আজকে এটুকুন থাক। একটা কোশ্চেন ছিল আগের দিন আর একজনের, যেহেতু কারেন্ট নাই আমি আবার পরের দিন আলোচনা করবো, আমার তো শেষ হয়ে যাচ্ছে না, সময় হয়ে গেছে। ঠিক আছে, আজকে থ্যাংক ইউ সবাইকে। কারোর কোনো কোশ্চেন আছে আজকে? ইউরেমিয়া কিভাবে অ্যাডিনামিক টক্সিক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন করে? ইউরেমিয়া অ্যাডিনামিক ইন্টেস্টিনাল করে ইউরেমিয়া টক্সিক ইফেক্টের জন্য, টক্সিক ইফেক্ট অফ ইউরিয়া, টক্সিক ইফেক্ট অফ ইউরিয়া দিয়ে। ইউরিয়া বডির জন্য টক্সিন, বডি সিস্টেমের জন্য এক্সেসিভ ইউরিয়া ইজ টক্সিন। টক্সিক ইফেক্ট অফ ইউরিয়া দিয়ে অ্যাডিনামিক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন করে। ইউরেমিয়া আমাদের অল বডি সিস্টেম ইনক্লুডিং ব্রেন, ব্রেন, লিভার, সব কিছুর জন্য। লিভার যদি ফেলিওর হয়ে যায় ইউরিয়া ইজ দেন টক্সিক। কারণ লিভার হচ্ছে আমাদের ইউরিয়াকে বডির থেকে এক্সক্রিট করতে হেল্প করে, মেটাবলিক্স করে। ইউরিয়া যদি ফেলিওর অফ লিভার হয়, ইউরিয়া যদি বেড়ে যায় তাহলে আমরা হেপাটিক কমাতে চলে যাব। ইউরিয়া ইজ টক্সিক টু দ্য বডি। ঠিক আছে, থ্যাংক ইউ।
ফিনিশে চাপ দেবো না ব্রডকাস্টিং? হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ দ্য ব্রডকাস্টিং?